ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2022 30 এপ্রিল তোমাদের যে ফিজিক্সের পেপারের পরীক্ষা হয়েছিল, আজকে আমরা তার ডিটেলসে একদম প্রত্যেকটা প্রশ্নের 40টা যে প্রশ্ন আছে তার প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করব। এবং এই ধরনের পরীক্ষাতে সলিউশন করার জন্য যে সমস্ত শর্টকাট টেকনিকগুলো লাগালে কম সময়ের মধ্যে ক্যালকুলেশন করা যায়, সেই সমস্ত টেকনিক তোমাদের সঙ্গে ডিসকাস করব। আর অবশ্যই যারা 22 সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছো এইবার, তোমরাও অবশ্যই তোমাদের করা রেসপন্সের সঙ্গে এখন আমি যে সলিউশনগুলো করছি সেগুলো মিলিয়ে নাও। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এক্সপেক্টেড ফিজিক্সের পেপার থেকে কত নাম্বার। আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফিজিক্সের এই সলিউশনের ভিডিও তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে সমস্ত জায়গাতে সমস্ত গ্রুপে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো। তাহলে তোমাদের বোর্ডের পরীক্ষা এবং তোমাদের আপকামিং বিভিন্ন রকম কম্পারেটিভ পরীক্ষার তার সমস্ত রকম প্রিপারেশানের ভিডিও এখানে দেওয়া হবে। তো চলো শুরু করি। আমরা চলে এসেছি WBJEE 2022-এর ফিজিক্সের যে পেপার আসছিল, ফিজিক্সের পেপারের সলিউশন নিয়ে। আর এর দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নগুলো আছে কোশ্চেন নাম্বার 1 থেকে 30 পর্যন্ত, প্রথম যে 30টা প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়মাবলীতে বলা আছে প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তরের জন্য পাবে 1 নাম্বার করে 1 মার্ক, এবং যদি ভুল অ্যান্সার করো, রং অ্যান্সারের জন্য নেগেটিভ মার্ক রয়েছে -1/4, মানে -0.25 করে নাম্বার কাটা যাবে। একদম প্রথম একের দাগে যে প্রশ্নটা আছে, এখানে একটা সার্কিট বানানো আছে, এখানে একটা ব্যাটারির আছে যার EMF E। আর আচ্ছা, প্রশ্নটা পড়ি। এখানে দেখো উপরে রয়েছে ইংলিশ ভার্সান, নিচে রয়েছে বেঙ্গলি ভার্সান। তোমরা চাইলে বেঙ্গলি ভার্সান পড়তে পারো, আমি আপাতত ইংলিশ ভার্সানটা পড়ছি। এ ব্যাটারি অফ EMF E and internal resistance small r is connected with an external resistance capital R as shown in figure. The battery will act as constant voltage source if। আচ্ছা দেখো, এই যে অভ্যন্তরীণ রোধের যে ব্যাপারটা আছে, যেটা ব্যাটারির মধ্যে হয় স্মল আর, এ তখনই কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করতে পারবে যখন এই অভ্যন্তরীণ রোধটা একদম মিনিমাম হবে। একদম মিনিমাম হলে তবেই কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হতে পারবে। তাহলে অপশানগুলো অনুযায়ী দেখো, যেটাতে রয়েছে স্মল আর ইজ ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল আর, তার মানে ক্যাপিটাল আরটা অনেক বড় কম্পেয়ার টু স্মল আর। এই অপশান এটাই হবে সঠিক উত্তর। যখন অভ্যন্তরীণ রোধরা বহিস্থ রোধের থেকে অনেক ছোট হবে, তখনই ব্যাটারিটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসাবে কাজ করতে পারে, স্থির ভোল্টেজ উৎস হিসেবে কাজ করতে পারে। নেক্সট দেখো রয়েছে 2-এর দাগের যে প্রবলেমটা আছে, নাম্বার 2, নিচে এখান থেকে বেঙ্গলি ভার্সানটা দেওয়া আছে, আমি উপরে ইংলিশ ভার্সানটা পড়ছি। When an AC source of EMF E with frequency omega equals to 100 Hz is connected across a circuit, the phase difference between E and current I in the circuit is obtained from pi/4 as shown in the figure. আচ্ছা, এখানে ডায়াগ্রামটা দেখিয়েছে, দেখো এখানে কারেন্টটা হচ্ছে ডিপ লাইন দিয়ে বোঝাচ্ছে, আর ভোল্টেজটা EMFটা আর কি ডট ডট লাইন দিয়ে বোঝাচ্ছে। এবং লক্ষ্য করলে বুঝতে পারবে কারেন্টের থেকে দেখো ভোল্টেজটা EMFটা একটু এগিয়ে আছে, কারেন্টটা পিছিয়ে আছে, EMFটা এগিয়ে আছে। আচ্ছা, প্রশ্ন কি, if the circuit consists of only RC or RL in series then কোনটা হবে? আচ্ছা, কোনটার ভ্যালু কত করে হবে? দেখো, প্রথমে তোমাকে এটা জানতে হবে যে কোন বর্তনীর ক্ষেত্রে কারেন্টটা পিছিয়ে থাকে, ভোল্টেজটা এগিয়ে থাকে। সেটা অনলি পসিবল যদি ওই সার্কিটে ইন্ডাক্টর থাকে, এল থাকে। তাহলে অবশ্যই চোখ বুঝিয়ে একদম LR সার্কিট হবেই, কোনো কথা নেই। তাহলে যদি LR সার্কিটই হতে হয়, তাহলে L আর R এর মানটাই বের হবে। তাহলে এখানে অপশানগুলো অনুযায়ী দেখো L আর R কোনটাতে কোনটাতে রয়েছে, এই অপশান সিতেও রয়েছে আর অপশান বিতে রয়েছে। বাকি দেখো A আর D হবে না, কারণ এতে R আর C দিয়ে বলেছে। হ্যাঁ, A আর C একদম বাদ হয়ে যাচ্ছে, এটা একদম কনফার্ম হবে, হয় C নাহলে B। এবার দেখতে হবে কি কোনটা হবে। এখানে যে মানগুলো দেওয়া ছিল দেখো, pi/4 বলা আছে, ওদের ফেজের ব্যাপার বলা আছে, মানে ফাইটা দেওয়া আছে। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে ফাইটা ধরো দেওয়া আছে, pi/4 দেওয়া আছে এটা, আর ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, ওমেগার মানটা আছে 100 Hz, কোনো সমস্যা নেই। আমরা যে ফর্মুলা জানি, tan phi সমান হয় ওমেগা L/R। তাহলে এখান থেকে যেহেতু L আর R এর মানটা বের করতে বলছে অপশানগুলোতে, তাহলে L/R এর মানটা কত আসবে? এখান থেকে L/R করলে দেখো আসবে tan phi/ω।
tan phi বাই ওমেগা। আচ্ছা মান বসাই, tan এটা হবে, আচ্ছা পাই বাই 4 মানে তো 45 ডিগ্রি হয়, তাহলে tan 45 মানে 1, আর নিচে ওমেগার জায়গায় হবে 100। তাহলে অবশ্যই এখানে যে অপশানগুলো আছে, যেই অপশান বসালে 1/100 হবে L/R এর মান, সেটাই কারেক্ট হবে। তাহলে বসিয়ে দেখো, যদি আমি অপশান বিটা বসাই পার্টিকুলার এটার ক্ষেত্রে L/R এর মান কত আসবে? এখানে L/R এর মান, L এর মান দিয়েছে 10, আর আছে 1 কিলো, 1 কিলো মানে 1000, তাহলে কেটে গিয়ে দেখো এটা আসছে 1/100, এটা মিলে যাচ্ছে। তাহলে এই বিটটা কিন্তু একদম সঠিক আছে। সিটা একটু ভেরিফাই করে নিন কী আছে। এখানে L/R এর মান বের করলে L এর মান আছে 1, আর এর মান আছে 1000, এটা হবে না, এটা হবে 1 এর 1000, 1 এর 1000 হচ্ছে না, আমার বেরিয়েছিল 1 এর 100, সো এইটা 1 এর 100 মিলে যাচ্ছে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। একদম খুব ভালো প্রবলেম ছিল। নেক্সট 3 নম্বরে যে প্রবলেমটা আছে এখানে, in a Young double slit experiment the intensity of light at a point on the screen where the path difference between the interfering wave is lambda। আচ্ছা পাথ ডিফারেন্সটা বলেছে ল্যামডা, তখন হচ্ছে ইন্টেন্সিটি, আচ্ছা ইন্টেন্সিটি আই, যখন ল্যামডা পাথ ডিফারেন্স ছিল তখন ইন্টেন্সিটি ছিল আই। তাহলে প্রশ্ন হচ্ছে দ্য ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট হোয়ার দ্য পাথ ডিফারেন্স ইজ λ/4, λ/4 যখন পাথ ডিফারেন্স হবে তখন কত ইন্টেন্সিটি হবে, তখন কত তীব্রতা হবে, বের করতে হবে এটা। তো দেখো আমরা সেই ইন্টেন্সিটির যে ফর্মুলাটা জানতাম, আমি একটু উপরটাতে করে দিচ্ছি এখানটাতে, আমরা সেই আয়ের ফর্মুলা জানতাম, এটা হতো I0 হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বলা হয়, I0 ইন্টু cos স্কোয়ার ফাই, এটা আসতো cos স্কোয়ার 5/2, অ্যাকচুয়ালি 5/2, এটা অ্যাকচুয়ালি বিস্তার থেকে তীব্রতাতে আসে, তাহলে এখানে 2 থাকতো আর তাকে স্কোয়ার করলে 4 পড়বে আর কি। এখানে 4 একটা কনস্ট্যান্ট থাকে, দিতে পারো নাও দিতে পারো, এখানে কোনো ব্যাপার হবে না, ফর্মুলাতে 4 থাকে। এই ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স, দেওয়া আছে পাথ ডিফারেন্স, তাহলে ওদের সম্পর্ক হয় ফেজ ডিফারেন্স ফাই সমান হয় 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, পথ পার্থক্য। এখানে পথ পার্থক্য আছে ল্যামডা, তাহলে এখানে ইন্টু ল্যামডা হবে, তাহলে ল্যামডা কেটে গিয়ে শুধু পড়ে থাকে 2π, তাহলে এখানে হবে cos 2π মানে 1 হয়, তাহলে 1, তাহলে শুধু হবে 4I0। তাহলে প্রথমবারে যে ইন্টেন্সিটি তার মান পেলাম আমি 4I0। এবার দ্বিতীয়বারে বসাবো λ/4 কত হবে, দ্বিতীয়বারে তাহলে দেখি ফাই কত বেরায়, দ্বিতীয়বারে ফাইটা বেরাবে, তাহলে 2π/λ ইন্টু এটা হবে λ/4, λ কাটবে 2 কাটবে, মানে π/2 আসবে, π/2। তাহলে ধরো দ্বিতীয়বারে আমার ইন্টেন্সিটি হবে এখানে আই প্রাইম কিছু একটা হবে, তাহলে সেটাকে কীভাবে লিখবো, সেটা লিখবো কনস্ট্যান্ট, এগুলো থাক, এগুলো একটু কাজের নয়, ইন্টু এখানে হবে cos স্কোয়ার, এখন ফাইয়ের মান বুঝবে π/2, তাহলে cos স্কোয়ার π/2। আচ্ছা এখানে ছিল 5/2, তাহলে এটা π/2/2, মানে অ্যাকচুয়ালি π/4 হয়ে যাবে, সূত্র ছিল 5/2, তাহলে ফাইয়ের মান ছিল π/2, তাহলে 5/2 মান কত আসবে, 5/2 মান আসবে π/4, নিচেটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে cos স্কোয়ার π/4, cos π/4 মানে 45, cos 45 মান হয় 1/√2, তার উপর স্কোয়ার পড়বে, তাহলে 4I0 যেমন ছিল থাকুক, এখানে হবে 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে হিসাব করলে দেখো আসবে 4I0 ইন্টু হাফ, তাহলে আগে যা ইন্টেন্সিটি ছিল তার হাফ হবে, এটা পরিষ্কার। আগে কত ছিল, আগে ছিল I, তাহলে এখন নিশ্চয় হবে I/2, এখন হবে I/2, এই হাফটা গুণ চলে আসছে ওই জন্য। তাহলে অপশান অনুযায়ী অপশান সি যেটা রয়েছে I/2, এটাই হবে সঠিক উত্তর। আর নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 4, ইন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ এ মনোক্রোমেটিক লাইট ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইজ 4 টাইমস দ্য মিনিমাম ইন্টেন্সিটি। আচ্ছা এটা অ্যাকচুয়ালি সেই Imax আর Imin-এর অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে। ইন এ ইন্টারফারেন্স প্যাটার্ন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইন্টেন্সিটিস অফ 2 ইন্টারফারিং ওয়েভস। ওকে, I1 I2 বের করতে বলছে, দেওয়া আছে Imax Imin-এর অনুপাত। এর ক্যালকুলেশনটা একটু পাশে রেখে দিচ্ছি এখানটাতে, এখানে দেওয়া আছে Imax বাই Imin, সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত, ওটা দেওয়া আছে 4, মানে 4/1 হবে নিশ্চয়ই। এবার Imax বলতে আমরা বুঝি বিস্তারের যোগফলের স্কোয়ার, ধরো A1 হচ্ছে প্রথমটার বিস্তার, A2 হচ্ছে দ্বিতীয়টার বিস্তার, তার স্কোয়ার বাই Imin-টা হবে A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার, যেমন 4/1 আছে। এবার দেখো স্কোয়ারটা তুলে দিলে এদিকে
4-এর ওপর রুট পড়ে যাবে, মানে 2 হয়ে যাবে এটা। তাহলে এদিকে আসবে a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 সমান এদিকে আসবে 2, এইটা বা 2/1, যাই হোক 2/1। তাহলে এটাকে যদি গুণ করি, একটু পাশে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা। এখানে একে যদি কোনাকুনি গুণ লাগাই, দেখো কি আসবে, a1 প্লাস a2 আর এদিকে 2 দিয়ে গুণ হবে, তাহলে 2a1 মাইনাস 2a2। আচ্ছা, এই a1টা ওদিকে পাঠিয়ে দিলে শুধু a1 থাকে, ওদিকে a1 আর এইটাকে ওদিকে পাঠিয়ে দিলে, আচ্ছা এদিকে যোগ হয়ে যাবে, মানে এদিকে আসবে 3a2। দেখো এখানে হিসাব করলে আসবে a1 সমান 3a2। তাহলে a1 বাই a2-র মান কত আসছে, তাহলে এখান থেকে a1 বাই a2-র মান আসবে 3/1। আমাকে এখানে তো বিস্তারের অনুপাত চাইনি, এটা চাইছে তীব্রতার অনুপাত। তাহলে ইন্টেন্সিটি করে দিলে ওর উপর করতে হবে স্কোয়ার। এখানে যদি আমাকে i1 বাই i2 করতে হয়, তাহলে এখানে করতে হবে a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার। এগুলো তোমাদেরকে জাস্ট আমি বোঝানোর জন্য অত স্টেপ ভেঙে করছি। তোমরা যদি কম্পারেটিভে করো, অনেক ক্যালকুলেশন মুখে মুখে করে ফেলতে পারবে। স্কোয়ার লাগালে কী হবে, তাহলে 3 স্কোয়ার 9/1 আসবে, 9/1। তাহলে এখানে নিশ্চয়ই i2 বাই i1 করেছিল, তাহলে আসবে 1/9। অপশান এ যেটা রয়েছে ওটাই হবে সঠিক উত্তর, 1/9। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 5। বলছে দ্য হিউম্যান আই হ্যাজ এ অ্যাপ্রক্সিমেট অ্যাঙ্গুলার রিজলিউশন অফ থিটা 5.8 10⁻⁸ radian. The typical photo printer prints a maximum of 300 dpi dots per inch, 1 inch equals to বলা আছে 2.54 semi. At what minimum distance d should a printed page be held so that one does not see the individual dots? এই প্রবলেমটা একটু ইউনিক স্টাইলের ছিল, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বিষয়টা, এগুলো কীভাবে করতে হতো। দেখো এখানে অ্যাঙ্গুলার রিজলিউশন দেওয়া আছে, থিটার মানটা, থিটা বা অনেকে ওটাকে ফাই দ্বারাও লিখে, কোনো সমস্যা নেই। ওটা দেওয়া আছে 5.8 × 10⁻⁴, এত রেডিয়ানে আছে। আমি যদি লিনিয়ার ডিস্টেন্স মাপতে চাই, লিনিয়ার ডিস্টেন্স রৈখিক দূরত্ব বিটুইন টু ডটস, ওটাকে লেখা হয় এল দ্বারা, ছোটোদের এল দ্বারা লিখছি আমি। ওটা হবে, দেখো এই যে এখানে দেওয়া আছে না, 1 ইঞ্চি সমান হয় 2.54 সেমি, তাহলে 2.54 অত সেমি বাই এর হচ্ছে মিনিমাম যে টিপিক্যাল যে ব্যাপারটা ছিল ডিপিআই, 300 ডিপিআই ডটস পার ইঞ্চ, তাহলে ডিভাইডেড বাই হবে 300। এটা মিনিমাম ছিল, সেই জন্য ভাগ হয়ে গেল। এটা বেরালো স্মল এলের মান। আমাকে প্রশ্ন এখানে বলেছে যে তাহলে মিনিমাম কত ডিস্টেন্স রাখতে হবে যার জন্য আলাদা করে দেখা যাবে না, হ্যাঁ, কত দূরে ধরতে হবে। তাহলে এবার আমি মিনিমাম ডিস্টেন্স তাহলে বের করি। মিনিমাম ডিস্টেন্স একে লেখা হয় জেড দ্বারা, এই মিনিমাম ডিস্টেন্স জেড সমান তাহলে হবে L/5। এই যে এলটা বেরিয়েছে, এটা ফাই ছিল দেওয়া, এটা থিটার মানটা ওটা বসালেই হবে। এলের মান আছে তাহলে 2.54/300, তো সেমিতে ছিল। আচ্ছা হিসাবগুলো এগুলো সব সেমিতে ছিল। ওটা ইন্টু এখানে 1/5 লিখতে হবে, তাহলে ফাই যা ছিল তাকে 1/, করে দিই। 1/5.8 × 10⁻⁴, এটা তো সেমিতে আসবে। এটাকে দেখবে হিসাব করলে ওই 14.5 সামথিং কিছু আসবে, অ্যাপ্রক্সিমেট 14.5 এত সেমি মতো আসবে হিসাব করলে। তাহলে অপশান অনুযায়ী অপশান সি যেটা রয়েছে 14.59 সেমি, ওটাই হবে সঠিক উত্তর। একদম পরে রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 6। ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন, আলফা পার্টিকেল অ্যান্ড প্রোটন হ্যাভিং সেম ডি ব্রগলি ওয়েভলেন্থ আর ε0, আচ্ছা এগুলো ই দিয়েই বলি, E1 E2 E3 রেসপেক্টিভলি দেন। আচ্ছা কোনটা বড় ছোটো বলতে হবে। আচ্ছা বিভিন্ন পার্টিকেল আছে, তাহলে আগে আমাকে এটা বের করতে হবে যে বিভিন্ন এই শক্তিগুলো এদের ভরের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত, কারণ আমরা জানি কে বেশি ভারী, কে কম ভারী, কে হালকা। এর ক্যালকুলেশনটা পাশে একটু দেখিয়ে দিচ্ছি। এখানটাতে আমরা এনার্জির যে ফর্মুলা জানি, যেহেতু কাইনেটিক এনার্জি বলছে গতিশক্তি, ওটা হয় 12 mv², এইভাবে। আবার ল্যামডা সমান আমরা জানি ডি ব্রগলি তত্ত্ব অনুযায়ী h/p, p মানে ভরবেগ মানে mv,
এইচ বাই এম ভি। তাহলে এখান থেকে ভির মান কত আসবে? ভির মান আসবে এইচ বাই এম ল্যামডা, এটা আসবে। এই ভির মানটা এই ভির জায়গায় বসাবো, তাহলে কত আসবে? হাফ অফ এম ইন্টু এইচ স্কোয়ার বাই এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার। আচ্ছা এর কি কাটলো বলো তো? এর উপরে থাকবে এইচ স্কোয়ার, নিচে হবে 2m ল্যামডা স্কোয়ার। শক্তির সঙ্গে এমটা দেখো ব্যস্তানুপাতিক আছে। ই ইজ প্রপোর্শনাল টু 1/m। তাহলে যে যত হালকা হবে, হালকা হলে নিচে এম এর মান কম, নিচে কম মান আলটিমেট বড়। তাহলে সব থেকে হালকা কে হয় এদের মধ্যে? ইলেকট্রন সব থেকে বেশি হালকা, তাহলে E1টা সবচেয়ে বড় হবে, E1টা সব থেকে বেশি বড় হবে। তারপর আছে ওর পর প্রোটন হয়, ইলেকট্রনের পর প্রোটন, তার সব বেশি বেশি ভারী হয় আলফা। আলফাটা তাহলে E2টা সব থেকে কম হবে। দেন অপশান অনুযায়ী দেখো এইটা অপশান এ হচ্ছে E1 গ্রেটার দেন E3 গ্রেটার দেন E2, অপশান এ হবে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 7 রয়েছে এখানে, 7 নম্বর প্রশ্ন। একটা সার্কিট দেওয়া আছে, এ জেনারেল ডায়োড হ্যাভিং ব্রেকডাউন ভোল্টেজ VG at 6 volt is used in a voltage regulator circuit as shown in a figure। দেওয়া আছে নিচে, the minimum current required to pass through the Zener diode acts as a voltage regulator is 10 milliampere and maximum allowed current through Zener diode is 40 ampere। The maximum value of RZ for Zener to act as a voltage regulator। আচ্ছা দেখো এখানে যেই নিয়মটা লাগলে সবথেকে সহজ হবে, আমি যদি প্রথমটা একটু কেভিএলটা ভাবি, কেভিএল লাগালে কি হয় দেখো, এখানে সাপ্লাই আছে 10 ভোল্ট আর এখানে ডায়োডের কাছে পড়ে যাচ্ছে 6 ভোল্ট। এখানে 6 ভোল্ট পড়ে গেলে তাহলে এই যে লুপটা আছে এই লুপের আর তো এই রেজিস্ট্যান্সটাই বাকি থাকে, তাহলে নিশ্চয়ই বাকি ভোল্টেজটা এখানটা পড়বে। তাহলে এইখানটা অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ হবে, এখানটার যে ভোল্টেজটা হবে সেটা হবে 10 - 6, যেটা বাকি আছে সেটা এখানে পড়বে, তাহলে 4 ভোল্ট এখানে পড়বে নিশ্চয়ই, 4 ভোল্ট, এটা একদম কনফার্ম। এখানে কিন্তু 4 ভোল্ট ড্রপ করবে। কিন্তু আমাকে প্রশ্ন বলছে এই RS এর সর্বোচ্চ মান কত হবে। তাহলে যদি আমি V সমান IRই ভাবি, V সমান IR, তাহলে R সমান কী আসবে? R সমান হবে V/I। ভোল্টেজের মানটা 4 বেরিয়ে গেছে, আইটা কী হবে? আচ্ছা বের করতে বলছে আমাকে এখানে, যদি বেঙ্গলি ভার্সন কোশ্চেনটাই দেখতাম, RS এর সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম মানটা বের করতে হবে। তাহলে আর এর মান ম্যাক্সিমাম কখন হবে? যদি নিচে মিনিমাম বসাই, নিচে যদি মিনিমাম কারেন্ট হয় তাহলেই ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হবে। মিনিমাম কারেন্ট কত আছে? এই যে 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে নিচে হবে 10 মিলি, মানে 10 × 10⁻³ যেটা লেখা আছে ওটাকে যদি পাশাপাশি আমি গুণ করে দিই, এটাকে কি হবে বলো তো? পাশাপাশি গুণ করলে কী হবে? এটা A বার ইন্টু A পড়লে 0 হয়ে যাবে, কারণ A বার ইন্টু A করলে 0 হয়। আর যারা এই ধরনের প্রবলেমগুলো জানো না যে কীভাবে বুলিয়ানের এভাবে গুণগুলো হয়, বুলিয়ান এক্সপ্রেশনের উপর, এর উপর আমাদের অলরেডি থিওরি ক্লাসও করা আছে আমাদের ইউটিউব চ্যানেলের। সেখানে ক্লাস 12-এর ফিজিক্সের ক্লাসের প্লেলিস্ট দেখে বুলিয়ান অ্যালজেব্রার উপর ক্লাসটা করে নিও, এগুলো বুঝতে পারবে। মনে রাখবে A বার ইন্টু A গুণ করলে 0 হয়, তাহলে লেখার দরকার নেই। A বার ইন্টু B এইটা থাকবে, প্রথম যেটা থাকবে A বার ইন্টু B প্লাস এদিকে বির সঙ্গে A গুণ হবে, মানে AB থাকবে, AB প্লাস আবার বির সঙ্গে B বার গুণ করলে 0 হয়ে যাবে, লেখার দরকার নেই। দ্বিতীয়বারে হবে A এর সঙ্গে A, 3টা A গুণ করলে একটা Aই হয়, আবার A ইন্টু B বার, A একসঙ্গে আছে মানে ওকে অ্যাকচুয়ালি একটা A লেখা যায়, A ইন্টু B বার। এবার যেটা আছে একটু কমন নিই, দেখো এখানে কি কমন যাবে? এখানে B কমন যাবে, B কমন নিলে আসবে A বার প্লাস A, আর এখানে কমন যাবে A কমন যাবে, A কমন গেলে হবে 1 প্লাস B বার। এবার দেখো A বার প্লাস A মানে এটা 1 বোঝায়, তাহলে এখানে শুধু B পড়ে থাকবে। আবার এখানে 1 প্লাস B বার মানে এটা 1 আছে, মানে বাইরে শুধু এটা পড়ে থাকবে, মানে অ্যাকচুয়ালি হবে A প্লাস B। A প্লাস B হবে উত্তর, অপশান A। খুব ভালো প্রবলেম। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 9। সাপোজ in a hypothetical world the angular momentum is equalized to even integral multiple of h/2π, মানে সব জোড় গুণিতকে আছে আর কি h/2π। The largest possible wavelength emitted by hydrogen atom in visible range in wood according to Bohr's model। আচ্ছা বোরের মডেল অনুযায়ী, তাহলে বোরের তত্ত্ব অনুযায়ী এর মিনিমাম কক্ষপথ কী হয়?
মানে শেষমেশ ওকে আসতে হবে 2 নম্বরে। আর যেহেতু ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ বলছে, লার্জেস্ট পসিবল, তাহলে ও নিশ্চয়ই ওর কাছাকাছি থেকে আসবে। এবার 3 নম্বর থেকে আসতে পারবে না, কারণ এখানে ইভেন বলা আছে, জোড় সংখ্যা বলা আছে। জোড় সংখ্যা মানে 4 থেকে আসতে পারবে মিনিমাম। তাহলে এনআই এর মান হবে 4। তাহলে ডাইরেক্ট আমি এনার্জি ফর্মুলা বসাই। আমরা ই রাশিমালা জানি, এনার্জি সমান হয় 13.6 ইন্টু, আচ্ছা 5টা দেখিয়ে দিই, এখানে হবে 1/NF² মাইনাস 1/NI²। এখানে যদি মান বসাই 13.6, আর এখানে হবে তোমার 2² মানে 4, মাইনাস এখানে হবে 4² মানে 4 16। এটা হিসাব করলে কত হবে? নিচে 16 লসাগু যাবে, উপরে 13.6টা তো আছেই, তার সঙ্গে এদিকে 4 4 16 মাইনাস 1, এইটা হবে। এটা আসবে 13.6 ইন্টু 3/16। এটা আমাকে প্রশ্ন বলছে ল্যামডার মান বের করতে, ওয়েভলেন্থ। তাহলে এটা বেরালো ইর মান, এটা সমান তো ই বেরালো এনার্জি। ই সমান কি হয়? ই সমান হয় hc/ল্যামডা। তাহলে hc/ল্যামডা সমান এইটা। তাহলে ল্যামডা সমান কি আসবে? ল্যামডা সমান আসবে দেখো hc ইন্টু 16 বাই নিচে হবে 13.6 ইন্টু 3। এবার এইচসির মান, যেহেতু এখানে অপশানগুলো সব ন্যানোমিটারেই দিচ্ছে, একবারে ন্যানোমিটারে বেশি দেওয়াই ছিল। এখানে এইচসির মান দেখো দেওয়া আছে, এই যে 1242, হ্যাঁ 1242 দেওয়া ছিল, ওটা বসিয়ে দিই। তাহলে এটা 1242 ইন্টু 16 ডিভাইডেড বাই 13.6 ইন্টু 3। এটা কোশ্চেনটা দেখবে 487 সামথিং কিছু আসবে, অত ন্যানোমিটারে, 487 ন্যানোমিটার। এটা হবে সঠিক উত্তর, অপশান ডিতে রয়েছে। একদম ওর পরে রয়েছে 10 দাগের প্রশ্ন। দ্য এন্ট্রপি এস অফ এ ব্ল্যাক হোল ক্যান বি রিটেন অ্যাজ এস ইকুয়ালস টু বিটা কেবি ইন্টু এ, where kb is the Boltzmann constant, a is the area of the black hole। বিটার ডাইমেনশনটা কীভাবে বের করতে হবে? আচ্ছা, দেওয়া আছে এস সমান বিটা কেবি এ। তাহলে এখান থেকে বিটার মান কী আসবে বলো, যেটার মাত্রা বের করতে বলছে। বিটা সমান আসবে এস বাই নিচে আসবে কেবি ইন্টু এ। তাহলে এগুলোর মাত্রা বসে দিলেই তো আমার বিটার মাত্রা বেরিয়ে যাবে। এস রয়েছে উপরে, এস মানে এন্ট্রপি বলে। এন্ট্রপির মাত্রা হয় mL² T-2, হ্যাঁ কে ইনভার্স বা থিটা ইনভার্স যাই হোক। আর নিচে কেবি বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্টের মাত্রা হয় ওই সেম mL² T-2 K-1। ওর সঙ্গে এরিয়া আছে, এরিয়া মানে L² হয় এর মাত্রা। দেখো উপরের মাত্রা নিচের মাত্রা এটা কেটে যাবে, কিন্তু L² নিচে পড়ে থাকবে, মানে ওটা উপরে উঠলে L-2 হবে, উপরে উঠলে L-2 হবে। তাহলে এখানে মাত্রাগুলো অনুযায়ী অপশান সি যেটা রয়েছে L-2, এটা হবে সঠিক উত্তর। একদম ওর পরে আচ্ছা, এগুলো সব এরর কারেকশান থেকে দিয়েছি, এগুলো ক্লাস 11-এ তোমরা করেছো। বলছে গিভেন দ্য পার্সেন্টেজ error in the measurement of ABCD are respectively 4%, 2%, 3% and 1%. The relative error in Z। আচ্ছা, তাহলে এটাকে কীভাবে লেখা যায় দেখো, এই যে জেড আকারে আছে, একে ডাইরেক্ট একদম আমি এরর কারেকশান ফর্মুলা লিখছি, ডিজেড বাই জেড আসবে। অ্যাকচুয়ালি লগ নিয়ে ডেরিভেটিভ মাল এটা আসে আর কি, আমি একবার করে দিচ্ছি। a⁴ আছে, তাহলে 4টা সামনে আসবে, এখানে আসবে ডিএ বাই এ প্লাস বি এর মাথায় 1/3 আছে, তাহলে 1/3টা সামনে আসবে ইন্টু ডিএ বাই এ, এটা আসবে প্লাস, আমি একবারে ম্যাক্সিমাম এরর করে দিচ্ছি, তাহলে প্লাসই সব হবে। নিচে শুধু সি আছে, শুধু সি থাকলে হবে ডিসি বাই সি প্লাস, এটা মাথায় 3-2 আছে ডিতে, তাহলে 3-2 সামনে এসে এটা হবে ডিডি বাই ডি, এইটা। তাহলে মানগুলো বসাই দেখো, এখানে 4 তো ছিলই, এর এররটা আছে 4%, তাহলে ইন্টু 4 প্লাস 1/3 যেমন আছে, এর উপর এররটা হচ্ছে 2%, তাহলে ইন্টু 2 প্লাস সির উপর আছে 3%, তাহলে শুধু সি আছে মানে শুধু 3 থাকলো প্লাস 3/2 অফ ডি আছে 1%, তাহলে 3/2 ইন্টু 1। এটা হিসাব করলে যেটা হবে সেটাই হবে উত্তর। তো এখানে 4 4 16, এটা গুণ করলে আসবে 2/3, এটা 3 আছে, এটা 3/2 আছে,
এর যদি আমি আচ্ছা 16 আর 3 মানে এখানে 19 হয়ে যাবে, অ্যাকচুয়ালি 19 হয়ে যাবে। আমি নিচে 6টা লসাগু নিয়ে নিই, তাহলে 19 × 6 প্লাস 3 2 6 2 4 হবে, আর 3 3 9 হবে। এখানে এটা হিসাব করলে আসবে দেখো উপরে 127 বাই নিচে 6, এই এত % এরর হবে জেডের উপর। এটা অপশান আছে, হ্যাঁ এই অপশান সিতে দেখো রয়েছে 127/6%, এটা হবে সঠিক উত্তর। একদম পরে রয়েছে 12 দাগের প্রশ্ন। একটা ইলিপ্টিক্যাল অরবিট আঁকা আছে, আচ্ছা প্রশ্নটা পড়ি। এ পার্টিকেল ইজ মুভিং in the elliptical orbit as shown in figure if PLR denotes the linear momentum, angular momentum and position vector of the particle from focus O respectively at a point A. আচ্ছা এ পয়েন্টটা কোথায় আছে? এ পয়েন্টটা এইখানটা আছে, এই পয়েন্টের উপর সব এগুলো দেওয়া আছে। প্রশ্ন বলছে দেন দ্য ডিরেকশন অফ আলফার কি এক্সপ্রেশন আছে? P × L, P ভেক্টর × L ভেক্টর। আচ্ছা আগে তাহলে আমি দেখি এই এ বিন্দুতে পিটা কোন দিকে আছে আর এলটা কোন দিকে আছে, ওটা বুঝতে পারলেই হয়ে যাবে। দেখো যেহেতু পার্টিকেলটা এই দিক বরাবর ঘুরছে, তাহলে নিশ্চয়ই এর ভেলোসিটির দিক কী হবে? এর স্পর্শক বরাবর হবে, মানে এই সোজা এই দিক বরাবর হবে, এই স্পর্শক বরাবর হবে। আমি বলতে পারি ওটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে ধরো, তাহলে ওই দিক বরাবর যদি ভি থাকে তাহলে ওই দিক বরাবর পির দিক হবে, কারণ পি সমান অ্যাকচুয়ালি কী হয়? এম ভি হয়। ভির যা দিক হবে পিরও তার দিক হবে, পির দিক ওইটা হলো। এবার এখানে যদি সেই রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাই, তাহলে পি যদি এই দিক বরাবর হয় তাহলে এলটা কোন দিকে হবে? মানে এই দিক বরাবর ঘুরলে ওর সঙ্গে পারপেন্ডিকুলার, মানে অ্যাকচুয়ালি এই দিক বরাবর যেহেতু জেড অক্ষ কিছু ভাবি, তাহলে জেড বরাবর এদিক বরাবর কাজ করবে এলটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে এল, ওটা এদিক বরাবর কাজ করবে। তাহলে আলফা যেটা আছে দেখো ক্রস হয়ে আছে, মানে আমরা জানি যে আলফাটা পির সঙ্গেও লম্ব হবে, আবার আলফাটা এল এর সঙ্গেও লম্ব হবে। তাহলে দুজনের সঙ্গে লম্ব হলে একজন আছে ওয়াই অক্ষ, একজন আছে জেড অক্ষ, ডেফিনেটলি আরেকজন হবে এক্স অক্ষ বরাবর, এই দিক বরাবর থাকবে আলফা। তাহলে অপশান অনুযায়ী আলফার দিকটা হবে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর, একদম সঠিক উত্তর অপশান এ হবে। ওর পরে রয়েছে 13 দাগের প্রশ্ন। দ্য কাইনেটিক এনার্জি কে অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস ভ্যারাইজেস উইথ পজিশন এক্স অ্যাজ শোন ইন দ্য ফিগার। আচ্ছা এখানে এনার্জির সঙ্গে এক্সের একটা গ্রাফ দেওয়া আছে, রিপ্রেজেন্ট করা আছে। প্রশ্ন কি বলছে? দ্য ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল অ্যাট এক্স ইকুয়াল টু 10 সেমি। এক্স সমান 10 সেমিটা কোথায় আছে? এখানটাতে কী পরিমাণ ফোর্স পড়ছে বের করতে হবে। আচ্ছা এখানে ফোর্স বলতে আমার এই যে পুরো ঢালটা আছে, এই পুরো ঢালটার উপর হিসাব করে নিলেই হয়। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে ঢালটা হচ্ছে, এখানে কী পরিমাণ ফোর্স কাজ করছে দেখলেই হবে, তাহলে এই পয়েন্টে পেয়ে যাব। ঠিক আছে, রিলেশান কী আছে এদের মধ্যে? দেখো আমরা কৃতকার্য বা ওয়ার্ক ডান যাই হোক, তার রাশিমালা কী জানতাম? যদি ডি দ্বারা লিখি, একটু কালার চেঞ্জ করি, বোঝা যাচ্ছে না, যদি ডি দিয়ে লিখি তাহলে সেই কৃতকার্য বা এনার্জি সমান হবে বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু ডিএক্স ধরো। তাহলে বের করতে বলছে ফোর্সের মানটাই এফ, বল এফ সমান তাহলে কী হবে? ডি বাই ডিএক্স। আচ্ছা গ্রাফের দিকে দেখো, এখানে ডির মান কত? আমি যদি এতটার জন্যই ভাবি, এই হাইটটা এখানে, মানে এই বিন্দু থেকে এখানে এলে এতটা হাইট চেঞ্জ হচ্ছে, এইদিকে তাহলে এনার্জি আছে 20 থেকে 40 আসছে, মানে চেঞ্জ হচ্ছে 20, 40 মাইনাস 20 করলে 20 আসবে। আর নিচের দিকে এক্স দেখো 8 থেকে 12 অবধি যাবে, এদিকে 8 থেকে 12, এতটা 8 থেকে 12 মানে 12 মাইনাস 8 মানে 4, কোথায় কাটবে? 5-এ কাটবে, 5 নিউটন হবে। এখানে অ্যাকচুয়ালি দেখো একটা ব্যাপার আছে, আমি যখন এই যে উপরে এই কাজটা যখন করছিলাম যে শক্তির কতটা পার্থক্য হচ্ছে, আমি এই হাইটটা মাপছিলাম, এখানে তো আমি শেষমেশ পৌঁছাইছি, এখানে আগে ছিল এখানে, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক করতে হতো, মানে 20 মাইনাস 40 হতো অ্যাকচুয়ালি, তাহলে এটা -20 হতো অ্যাকচুয়ালি, এটা -20 হবে, তাহলে -5 হবে। তাহলে অবশ্যই বলের ডিরেকশানও ওই দিক বরাবরই হবে। সো অপশান ডি যেটা রয়েছে -5 এত নিউটন, এটা হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 14। এখানে বলেছে এ বডি অফ মাস এম ইজ
thrown vertically, thrown with velocity u from the origin of a coordinate axis at an angle theta with the horizontal. The magnitude of the angular momentum at a particle about the origin at time t when it is at the maximum height of trajectory of is proportional to. আচ্ছা, তোমরা চাইলে এর প্রশ্নের বেঙ্গলি ভার্সন নিচে দেওয়া আছে, এটা পড়ে নিবে, কোনো সমস্যা হবে না। এখানে কি বলেছে, ধরো এটা সেই প্রজেক্টাইল মোশনের কেস, এভাবে ধরো ঢিলটা ছোড়া হয়েছে, এটা ছিল গ্রাউন্ড, তাহলে এই ম্যাক্সিমাম যখন এখানে পৌঁছাচ্ছে এইখানটাতে এতটা হাইট উঠছে, ওখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে বের করতে হবে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালে তখন বেগ কত থাকে দেখি। হ্যাঁ, সর্বোচ্চ বিন্দুতে উঠলে তাহলে ভি হবে ভি কস থিটা, থিটা বলতে 45 ডিগ্রি, কস 45 মানে 1/√2, তাহলে এটা হবে ভি বাই √2। এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে। বের করতে বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান হবে, আমরা জানি এল সমান কি হয়, রৈখিক ভরবেগ, এমনি যে রৈখিক ভরবেগ হয় এম ভি বলা হয়, এখন হবে এম ভি বাই √2, কারণ ভিটা হয়ে গেছে ভি বাই √2, ওটা ইন্টু ওদের লম্ব দূরত্ব, যেটা এই হাইটটা আছে, ধরো এটা এইচ, তাহলে ওটা ইন্টু এইচ। এবার এই ধরনের প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এই হাইটের একটা আমরা রিলেশন জানতাম, এইচ সমান হয় ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 45 বাই নিচে হবে 2g, তাহলে মান বসিয়ে দিতে দেখো উপরে ভি স্কোয়ার সাইন 45 মানে হয় 1/√2, তার স্কোয়ার মানে হাফ হয়ে যাবে নিচে, তাহলে ভি স্কোয়ার বাই 4g হয়। এইচের মানটা এখানে বসিয়ে দিলে দেখো কী আছে, এম ভি বাই √2 যেমন আছে থাকুক, এইচের জায়গায় বসবে ভি স্কোয়ার বাই 4g। এখানে প্রশ্নে বলেছিল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ভেলোসিটির সঙ্গে কত ঘাতের সম্পর্ক। আচ্ছা, ভির সঙ্গে শুধু সম্পর্কটা করলে হবে ভি বাই ইউ, তাহলে দেখো এল ইজ প্রপোর্শনাল টু কী হবে, এখানে একটা ভি আছে, এখানে ভি স্কোয়ার আছে, তাহলে এল প্রপোর্শনাল টু হবে ভি কিউব। আমি ভি দিয়ে লিখছি, দিকে ইউ দিয়ে লিখতে চাই, কোনো সমস্যা নেই, কিউবের সঙ্গে হবে প্রপোর্শনাল। সো অপশান অনুযায়ী অপশান সি যেটা রয়েছে ইউ কিউব, এটা হবে সঠিক উত্তর। একদম ওর পরে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 15। 3 particles each of mass m gram situated at vertices of an equilateral triangle ABC of side A semi as shown in the figure. The moment of inertia of the system about a line AX. আচ্ছা, এই AX লাইনের সাপেক্ষে একটা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে, পারপেন্ডিকুলার টু AB and that plane ABC in unity will be। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে এই সিস্টেমটার, যে 3টা পার্টিকেল আছে ABC 3টা বিন্দুতে। কীভাবে করবে দেখো, আমি আছে এখানটাই দেখিয়ে দিই। টোটাল যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে আই দ্বারা লেখা হয়, মোমেন্ট অফ ইনার্সিয়ার জেনারেল যে ফর্মুলা হয় আই সমান হয় mr স্কোয়ার, এটা হয় ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। তাহলে প্রথম যদি আমি এ বিন্দুর জন্য ভাবি, এর ভর আছে এম, কোনো সমস্যা নেই, কিন্তু এই এক্স এ যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে তো কোনো দূরত্ব নেই, দূরত্ব 0, তাহলে ওটা ইন্টু 0 স্কোয়ার প্লাস দ্বিতীয়টা যদি বি বিন্দুর জন্য ভাবি, এখানে এরও ভর আছে এম, এর দূরত্ব কত আছে, দূরত্বগুলো দেখো সব বলা আছে স্মল এ সেমি, তাহলে এই বাহুগুলো সব এ করে, এটাও এ, এটাও এ, এটাও সবগুলো এ, তাহলে দূরত্ব আছে এ, তাহলে হবে এম এ স্কোয়ার প্লাস সি বিন্দুর জন্য করলে এই দূরত্বটা কত হবে, এটা তো দেখো পুরো দুটোর মিডিলে আছে, তাহলে এই টোটালে যদি এ হয় এটা হবে a/2, তাহলে 3 নম্বরটার জন্য হবে m ইন্টু a/2 হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আসবে এম এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই 4, তাহলে যোগ করলে দেখো আসবে 5 এর 4 আসবে, এটা 5 এর 4 অফ এম স্কোয়ার। সো অপশান ডি হবে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন ছিল। কোয়েশ্চেন নাম্বার 16 রয়েছে, যেটা এ বডি অফ মাস এম ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ স্পিড √3v। ভি মানে তো আমরা জানি এসকেপ ভেলোসিটি হয়, দেওয়া আছে এখানে মুক্তিবেগের √3 গুণে ছুটছে। তাহলে প্রশ্ন হচ্ছে দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য বডি ইজ, শেষমেশ কত ভেলোসিটি হবে। আচ্ছা, ফাইনাল কাইনেটিক এনার্জি কত হয় যদি বের করতে চাই, কাইনেটিক এনার্জি অ্যাট ফাইনাল, ওটা হবে
পোটেনশিয়াল এনার্জি প্লাস সারফেসে যে এনার্জিটা দিয়ে ছুটছি, তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট সারফেস। তাহলে মান বসাই। কাইনেটিক এনার্জি ফর্মুলা জানি আমরা, হয় হাফ এম ভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস জি এম এম বাই আর, এটা। আর সারফেসে কতটা ছুটছি, ফর্মুলা হবে হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এখন ভির জায়গায় হবে √3 ইন্টু ভি, কারণ ওই বেগেই ছুটছি, √3 অফ ভি তার হোল স্কোয়ার। এবার দেখো যদি আমরা মুক্তি বেগের রাশিমালা দেখি, সে ভি এর মান কী আসতো, যদি স্কোয়ার লাগিয়ে দিলে রুটটা পালিয়ে যাবে, তাহলে দেখে হবে 2gm বাই আর আসতো, এটা আসতো। এদিকে দুদিকে, এই দুইটা যদি এদিকে আনি, তাহলে হাফ অফ এম ভি, এটা এম দিয়েও গুণ করে দিচ্ছি, ছোটোদের এম দিয়ে ওইদিকে গুণ করে দেবো, GMM বাই আর। এই ছোটাতে এমটা জোর করে গুণ করছি, এই দুইটা দিকে নিচে নামিয়ে দিচ্ছি। কেন করছি, কারণ দেখো এইটার বদলে এখন আমি এই মানটা বসাতে পারি, সেজন্য করছি এটা। তাহলে মানটা যদি বসিয়ে দিই এখানে, মাইনাস হবে হাফ অফ এম ভি স্কোয়ার, এটা হবে প্লাস হাফ অফ এম √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, মানে এটা ভি স্কোয়ার ইন্টু 3, এদিকে তো ছিল হাফ এম ভি স্কোয়ার। একটা বিষয় লক্ষ্য করো, হাফ এম দেখো সবার কেটে যাবে, তাহলে থাকবে এদিকে ভি স্কোয়ার। আচ্ছা এদিকটা দেখো যোগ হয়ে যাবে, এদিকে আছে 3 ভি স্কোয়ার, এদিকে আছে মাইনাস ভি স্কোয়ার, তাহলে থাকে 2 ভি স্কোয়ার। তাহলে ভির মান কত আসবে, ভির মান আসবে √2 ইন্টু ভি। তাহলে এই বেগটা নিয়েই কিন্তু শেষমেশ তাহলে কোনটা গতিশীল থাকবে, √2 ইন্টু ভি, যেটা রয়েছে অপশান ডিতে। অপশান ডি হবে সঠিক উত্তর, √2 ইন্টু ভি। একদম পরে 17 দাগের প্রশ্ন, এ পার্টিকেল ইজ সাবজেক্টেড টু 2 সিম্পল হারমোনিক মোশনস ইন এ সেম ডিরেকশন হ্যাভিং ইকুয়াল অ্যাম্পলিটিউড অ্যান্ড ইকুয়াল ফ্রিকোয়েন্সি। আচ্ছা তাদের বিস্তারও সমান বলছে আর কম্পাঙ্কও সমান, দুটো সিম্পল হারমোনিক মোশনের সরল দোলগতি। ইফ দ্য রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড ইজ ইকুয়াল টু দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ইন্ডিভিজুয়াল মোশন। আচ্ছা তাদের লব্ধি প্রাবল্যটাও বলছে দুজনের সঙ্গে সমান, মানে দুজনের আলাদা আলাদা করে যা হয়, লব্ধির মানটাও তা। তাহলে প্রশ্ন কী বলছে, দ্য ফেজ ডিফারেন্স ডেল্টা বিটুইন 2 মোশন ইজ। তাহলে এই দুটো মোশনের মধ্যে কত দশা পার্থক্য আছে বের করতে হবে, ফেজ ডিফারেন্সটা বের করতে হবে। দেখো আমরা যদি সেই লব্ধি ভেক্টরের যে ফর্মুলা জানতাম, সেই যে এ সমান আসতো √of a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস, ধরো ফাই ধরে নিচ্ছি, বা এখানে ডেল্টা বলেছে, তাহলে ধরো কস ডেল্টা ধরে নিচ্ছি, ডেল্টার মানটা বের করতে হবে। বলা আছে দুজনের বিস্তার সমান এবং লব্ধি বিস্তারটা ওদের সঙ্গে সমান, তাহলে ধরে নিই সবগুলাই এ, তাহলে যদি স্কোয়ার লাগে দিয়ে রুট চলে যাবে, রুট চলে গেলে এই দুটো তো আবার সমান আছে, তাহলে যোগ হয়ে যাবে 2s স্কোয়ার প্লাস 2s স্কোয়ার কস ডেল্টা, এটা আসবে। এ স্কোয়ারটা দেখো সবার কেটে যাবে, কেটে গেলে এদিকে আছে 1, এদিকে 2 প্লাস 2 কস ডেল্টা, এটা দিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে 2 কস ডেল্টার মান আসবে -1। তাহলে কস ডেল্টার মান কত আসবে, কস ডেল্টার মান আসবে -12। কস কততে হয় -1, এটা হয় কস 120 ডিগ্রি, দ্যাট ইজ কস 2π/3। তাহলে ডেল্টার মানটাই দেখো অ্যাকচুয়ালি এলো 2π/3। এখানে গিয়েই কিন্তু মানে এই ফেজ ডিফারেন্স থাকবে দুটো SHM এর মধ্যে। অপশানগুলো অনুযায়ী অপশান বিতে দেখো রয়েছে সঠিক উত্তর 2π/3 একদম। নেক্সট কোশ্চেন নাম্বার 18 রয়েছে এখানে, বলেছে 27 ড্রপস অফ মার্কারি কোয়েলস টু এ ফর্ম বিগার ড্রপ। আচ্ছা একটা মিশে একটা বড় বিন্দু তৈরি করছে, হোয়াট ইজ দ্য রিলেটিভ ইনক্রিজ ইন সারফেস এনার্জি, আপেক্ষিক কত পরিমাণ শক্তি বৃদ্ধি পাবে। এর দেখো এই প্রবলেম করার জন্য একটা একদম শর্টকাট লজিক আছে, যদি মনে রাখতে পারো তাহলে কষতেও হবে না। সেটা হচ্ছে যখন অনেকগুলো ছোট ছোট একটা মিশে বড় হবে, তখন কিন্তু তার এই আপেক্ষিক যে বৃদ্ধি বলছে পৃষ্ঠশক্তি, তা কিন্তু ঋণাত্মক হবে, নেগেটিভ হয়ে যাবে। সো দেখো অপশানগুলো অনুযায়ী একটাই মাত্র অপশান আছে সি, নেগেটিভ, এটা একদম হয়ে যাবে। আর যদি না এইভাবে করতে চাও তাহলে কষতে হবে আসল প্রসেসে। ধরো বড়টা যেটা হবে তার আয়তন ধরা হবে 4/3 পাই বড় হাতের আর কিউব, ছোটোগুলো 27টা আছে, তাহলে 27 ইন্টু ওরকম 4/3
পাই ছোটো হাতের আর কিউ সব কেটে গেলে দেখো আর এর মান আসবে 3 × r, এটা আসবে। বলছে পৃষ্ঠ শক্তি বের করতে। আচ্ছা, তোমার যদি সেই সারফেস এনার্জির ফর্মুলা মনে থাকতো, ডিই সমান হয় এস ইন্টু ডিএ, তাহলে ক্ষেত্রফল দিয়ে তুলনা করে দিলে কিন্তু আমি শক্তি তুলনা পেয়ে যাব। তাহলে ধরো শেষমেশ হবে ইএফ ফাইনাল, আগে ছিল ইআই, তাহলে এখানে হবে শেষমেশ কত এরিয়া হচ্ছে, এরিয়া হবে 4πr², আরের জায়গায় হবে 3r², ছোটোর সঙ্গে আমরা তুলনা করে দিলে আর কি। আর ওরকমই ছোটো ছোটো 27টা ছিল, তাহলে 27 ইন্টু হবে 4π ছোটো হাতের r²। এখানে কাটাকাটি করলে কত হয়, 3 × 9 আসবে, নিচে 27 আছে, মানে 3-এ কাটবে, অ্যাকচুয়ালি 1/3 হবে উত্তর, তাহলে 1/3। কিন্তু প্রশ্ন বলছে আপেক্ষিক কত বৃদ্ধি হবে পৃষ্ঠ শক্তির, তাহলে আপেক্ষিক বৃদ্ধি যদি বের করতে হয় তাহলে হবে এইভাবে করতে হবে, ইএফ মাইনাস ইআই বাই ইআই, এইটা একে দেখো মান মানে কাটাকাটি করে দিলে ইএফ বাই ইআই একটা আসবে, -1 আসবে, তাহলে মান বসিয়ে দিলে এটা আসবে 1/3 -1 মানে -2/3, এটাই হবে আপেক্ষিক বৃদ্ধি। অপশান সি দেখো মিলে যাচ্ছে, -2/3। ওকে, নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 19, 19-এর দাগের প্রবলেম। এটা বলেছে সার্টেন অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস ইজ টেকেন ফ্রম ইটস ইনিশিয়াল স্টেট 1 টু ফাইনাল স্টেট 4। আচ্ছা, এখানে অনেকগুলো রাস্তা আছে, দেখো এখান থেকে শুরু করেছে 1, 2, তারপর 3, তারপর 4, 4টা রাস্তা, মানে 4টা পয়েন্টে গেছে, 1 থেকে 2, 2 থেকে 4 বলা আছে। এ বি সি ডি ইএফ আর অল আইসোথার্মালস। আচ্ছা, এগুলো সব হচ্ছে সমতাপীয় প্রক্রিয়ার গ্রাফ দেওয়া আছে আর কি, এগুলো সব মানে এই কাজটা করার সময় যে কোনো লাইনে প্রত্যেকটা বিন্দুতে উষ্ণতা সমান। প্রশ্ন বলছে তাহলে গ্যাসের অণুগুলির সর্বাধিক সম্ভাব্য গড় বেগ ভিপির মান কত হবে। আচ্ছা, বেগটা দেখো নির্ভর করে উষ্ণতার উপর। তোমরা বলো এই যে পিভি গ্রাফটা আছে, এই গ্রাফের আমি যদি ধরি যে এইখানে উষ্ণতা আছে T1, এখানে উষ্ণতা T2, এখানে উষ্ণতা T3, কার উষ্ণতা বেশি কার উষ্ণতা কম। আমরা জানি সবসময় যে উপরের দিকে যে গ্রাফটা থাকে এইটা, এর উষ্ণতা সবচেয়ে বেশি হয়, তাহলে নিশ্চয়ই এখানের গতিশক্তি বা গড় বেগ যাই হোক সেটা নিশ্চয়ই ম্যাক্সিমাম হবে। তাহলে যে 3 আর 4 আছে, এর এই দুটো বিন্দু যেহেতু উষ্ণতাও সমান হবে, সমতাপীয় প্রক্রিয়া বলা আছে, তাহলে এই 3 আর 4-এই কিন্তু বেগটা সর্বোচ্চ হবে। তাহলে এটা কোনটাতে মিলছে দেখো, 3 আর 4-এ সমান এবং ওটা সবচেয়ে বেশি, ওটা অপশান দেখো এরটাই মিলছে। ভিপি অ্যাট 3 সমান ভিপি অ্যাট 4, 3 আর 4-এর সমান হবে এবং ওর থেকে 2 আর 1টা ছোটো হবে। হ্যাঁ, এখানে যা বেগ হবে ওর থেকে এখানে কম হবে, তার থেকে কম হবে এখানে, কারণ এখানে উষ্ণতা সবচেয়ে কম হয়। খুব ভালো টেকনিক্যাল একটা প্রবলেম ছিল। একদম নেক্সট রয়েছে 20-এর দাগের প্রবলেম। ইফ এ স্ট্রিং সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং ইজ গিভেন এ ডাউনওয়ার্ড ফোর্স F1, ইটস লেন্থ বিকাম L1। আচ্ছা, বেড়ে গেছে একটু। ইটস লেন্থ ইজ L2 ইফ দ্য ডাউনওয়ার্ড ফোর্স ইজ F2। অন্য একটা বল দিলে তখন দৈর্ঘ্যটা অন্য কিছু হবে। দেন তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইটস অ্যাকচুয়াল লেন্থ, অরিজিনালি লেন্থ কত ছিল। আচ্ছা, এখানে একটা টেকনিক লাগানো যেতে পারে, সেটা হচ্ছে আমরা যে ইয়ং মডুলাসের ফর্মুলা জানতাম, সে ওয়াই সমান হতো F/A/del L/L। তাহলে তুমি একটা তারকে বল কম দো বেশি দো, তার উপর তার ইয়ং মডুলাস ডিপেন্ড করে না, ইয়ং মডুলাস কনস্ট্যান্ট থাকবে। তাহলে দুটা ফোর্সের জন্য দুটা যদি আমি ইকুয়াল করে দিই, প্রথমটার ফোর্স ছিল F1 এরিয়া A বাই del L বলতে দৈর্ঘ্য বৃদ্ধি, ধরো শেষমেশ হবে বলছে L1, আগে ছিল L, তাহলে L1 মাইনাস L করে দিচ্ছি, ওটা ডিভাইডেড বাই L হবে প্রাথমিক দৈর্ঘ্য। এটা প্রথম কেসটার জন্য। দ্বিতীয় কেসের ক্ষেত্রে ফোর্স ছিল F2, তখন এরিয়া ছিল A, তখন দৈর্ঘ্য বৃদ্ধি হবে L2 মাইনাস L, প্রাথমিক দৈর্ঘ্য ছিল L। এইভাবে কি কাটে দেখো, L কাটবে, A কাটবে, তাহলে থাকবে F1 বাই L1 মাইনাস L সমান F2 বাই L2 মাইনাস L। এইটা একে কোনাকুনি গুণ লাগালে একটা আসবে F1 L2 মাইনাস F1 L, আর ওদিকে আসবে L1 F2 মাইনাস L F2। এইটা বের করতে বলছে আমাকে প্রাথমিক দৈর্ঘ্য, মানে L এর মানটা বের করতে হবে। তাহলে এই Lটাকে এদিকে নিয়ে চলে আসছি, এনে কমন নিয়ে নিই, Lটা যদি কমন নিয়ে নিয়ে এদিকে এলে তাহলে F2 মাইনাস F1 আসবে, আর এটা দিকে
এটা এবারের দিকে এলে মাইনাস হয়ে যাবে, মানে এদিকে হবে L1 F2 মাইনাস F1 L2। তাহলে L এর মানটা হবে অ্যাকচুয়ালি দেখো F2 L1 মাইনাস F1 L2 ডিভাইডেড বাই নিচে নামবে F2 মাইনাস F1। একটু দেখো একটু কষতে হতো, বাট শেষমেশ দেখো চলে আসছে। এই অপশান দেখো মিলছে কোনটাতে, অপশান ডিতে মিলছে এটা। হ্যাঁ, এটাই হবে তোমার তার প্রকৃত দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য যাই হোক, প্রকৃত দৈর্ঘ্য এটা হবে, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 21-এর দাগের 1 mole of diatomic ideal gas undergoes process shown in PV diagram. The total heat given in the gas। আচ্ছা, টোটাল কত হিট গেছে? আগে দেখো এ থেকে বিতে গেল, তারপর বি থেকে সিতে যাচ্ছে এদিকে। এখানে দেখো দুটো যে প্রসেস আছে, একটা হচ্ছে এ থেকে বিতে, একটা বি থেকে সিতে। বি থেকে সিতে বলা আছে আইসোথার্মাল প্রসেস, আর এ থেকে বি যেটা আছে সেটা দেখো ভলিউম তো ফিক্সড, তাহলে ওটা স্থির ভলিউমে কাজ হবে। তাহলে ধরো টোটাল হিটটা লাগবে কিউ, সেটা দুটো যোগ হলে একটা হবে কিউ অফ এ বি, যেটা আছে কনস্ট্যান্ট ভলিউম, ভলিউমটা ফিক্সড। আরেকটা আছে কিউ অফ বিসি, যেখানে টেম্পারেচার ফিক্সড, কারণ আইসোথার্মাল বলা আছে টেম্পারেচার ফিক্সড। এবার স্থির ভলিউমে আমরা কিউর ফর্মুলা জানি হয় এনসিভি ডিটি প্লাস, এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসে হিটের ফর্মুলা, এটা ছিল RT/ln V2/V1, এই প্রসেস ছিল। এখানে বলা আছে কত মোল গ্যাস জানে, 1 মোল গ্যাস, তাহলে এন এর মান 1, একদম কনফার্ম। সিভি বলতে এটা দেওয়া ছিল দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে দ্বিপারমাণবিক হলে সিভির মান হয় 5/2 ইন্টু ডিটি যেমন আছে থাক, আর এদিকে আছে তোমার RT/ln V2 কত আর V1 কত। V2 দেখো এখানে অন্তিম ভলিউম আছে 2V0, প্রাথমিকটা ছিল V0, তাহলে হবে 2V0/V0 মানে 2, এটা হবে ln2। এবার এটাকে দেখো রিপ্লেস করতে হবে, যেহেতু অপশানগুলো সব P0 V0 আকারে দিয়েছে, আমরা সে জানি PV সমান হয় RT nRT RT যাই হোক। এখানে 5/2 আছেই, আর ডিটি আছে, মানে কতটা পরিবর্তন হচ্ছে। আমি যদি পিভি আকারে লিখে দিই ওটাকে, তাহলে অন্তিম কত হচ্ছে, অন্তিম এই বিন্দুতে ম্যাক্সিমাম বিন্দুতে চাপ আছে 2P0, আয়তন আছে V0, তার মানে চেঞ্জটা হবে অ্যাকচুয়ালি 2P0V0 মাইনাস, আর যখন এখানে ছিল P0 চাপ V0, মানে এখানে ছিল P0V0, তাহলে পরিবর্তনটা এ থেকে বিতে গেলে হবে 2P0V0 মাইনাস P0V0 প্লাস, এখানে আরটি আছে, আরটির জায়গায় জেনারেলি এটা যে কোনো বিন্দুতে ধরলাম, যদি বি বিন্দুর ক্ষেত্রে ধরি তাহলে হবে 2P0V0, যদি সি বিন্দুতে ধরি তাহলে দেখো আসবে 2P0V0, তাহলে আরটির মান এখানে ফিক্সড রয়েছে, সেটা হবে 2P0V0। আর ln2-র মান দেখো দেওয়া আছে এখানে, ln2-র মান হবে 0.7, তাহলে ওটা ইন্টু 0.7 এটা দেখো কষে নিলে কি হবে, 5/2 এখানে থাকলো, এটা বিয়োগ করলে শুধু P0V0ই পড়ে থাকে, P0V0 প্লাস 2 ইন্টু 0.7 মানে 1.4 P0V0। আচ্ছা, 5/2 মানে এটা অ্যাকচুয়ালি আড়াই, 2.5, তাহলে 2.5 প্লাস 1.4 মানে এটা হবে 3.9 P0V0। এটা হবে সঠিক উত্তর। এই পরিমাণ হিট সরবরাহ করতে হবে অপশান অনুযায়ী। অপশান বিতে দেখো রয়েছে যেটা 3.9 P0V0, এটা হবে সঠিক উত্তর। একদম রয়েছে। ওর পরে 22-এর দাগের প্রবলেম। 2 charges each equal to -q are kept at -a0 and a0. A charge q is placed at a origin. If q is given a small displacement along y direction, আচ্ছা, the force acting on q proportional to, এটা অ্যাকচুয়ালি কি বলছে, একটা এইভাবে একটা সিস্টেম আছে, আচ্ছা এখানে দেখে দিই, একটা এইভাবে ধরো সিস্টেম আছে, তার এখানটাতেও রয়েছে -q চার্জ, এখানটাতেও রয়েছে -q চার্জ। এর স্থানাঙ্কগুলো বলা আছে, এখানে স্থানাঙ্ক হচ্ছে -a,0, এখানে স্থানাঙ্ক আছে a,0। বলছে ওদের মিডিলে কোথাও একটা চার্জ রাখা আছে q, +q চার্জ রাখা আছে। এখন ওটাকে বলছে y অক্ষ বরাবর, মানে এর অ্যাকচুয়ালি এই দিক বরাবর ধরেছে x অক্ষ, ডেফিনেটলি এই দিক বরাবর হবে y অক্ষ, এই উপর দিক বরাবর হবে y অক্ষ।
ওই ওয়াই অক্ষ বরাবর বলছে এটাকে একটু যদি সরানো হয় এই প্লাস কিউ চার্জটাকে, ধরো সরিয়ে এখানটার কাছে নিয়ে আসছে কিউ চার্জটা, তখন তাহলে কি হবে, কি পরিমাণ ফোর্স অনুভব করবে ও, এবং কোন দিকে মানে কার সঙ্গে সমানুপাতিক হবে এটা বের করতে হবে। দেখো এখন এই অবস্থায় ওটাকে যদি এখন ওয়াই পরিমাণ সরিয়ে দেওয়া হয় উপর দিকে, তাহলে এখন কিন্তু এই লাইন বরাবর ওদের মধ্যে আকর্ষণ বলই কাজ করবে, কারণ অপোজিট চার্জ আছে। আবার এই দিক বরাবর ওদের মধ্যে আবার আকর্ষণ বল কাজ করবে। লাইনগুলো বেঁকে যাচ্ছে, বাট এটা শুধু বোঝানোর জন্য যে দিকটা কী হবে। তাহলে একটা আকর্ষণ বল কাজ করবে এই দিক বরাবর, একটা কাজ করবে এই দিক বরাবর। তাহলে এই অবস্থায় দেখো এখানটা একটা ট্রায়াঙ্গেল মতো তৈরি হচ্ছে। আমি ট্রায়াঙ্গেলটা একটু সাইডে আঁকছি ব্যাপারটা বোঝানোর জন্য। বিষয়টা এইভাবে কাজ করবে। হ্যাঁ, এই ডিস্টেন্সটা আছে এ তো হবে, কারণ এটা মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত, তার মানে এই ডিস্টেন্সটাও এ, এখান থেকে তাহলে ডিস্টেন্সও এ হবে। এটা এ, এই হাইটটা আছে ওয়াই, তাহলে এই বাহুটা হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আসবে। তাহলে এখন যদি আমি এই কিউ চার্জটাকে এখানে করে দিই, তাহলে এখানে কী পরিমাণ ফোর্স কাজ করবে, ধরো F1 ফোর্স কাজ করবে, ধরো এই দিক বরাবর কাজ করবে F1 ফোর্স, আর এই দিক বরাবর কাজ করবে F2 ফোর্স। তাহলে F1 ফোর্সটা হবে 1/4 পাই এপসিলন 0 ইন্টু একটা আধান আছে কিউ, একটা আছে মাইনাস কিউ, মানে মাইনাস কিউ স্কোয়ার বাই দূরত্ব হচ্ছে এইটা হবে দূরত্বটা, ওইটা স্কোয়ার পড়বে, ডিস্টেন্সের স্কোয়ার হয়, মানে আলটিমেট আসবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা। আবার F2 ফোর্সটাও তো সেম হবে, F2 ফোর্সটাও হবে 1/4 পাই এপসিলন 0, ওই একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, মানে মাইনাস কিউ স্কোয়ার বাই ডিস্টেন্সের স্কোয়ার। এখন ডিস্টেন্স বলতে আছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা। এবার দেখো এই বলটা কাজ করছে এই দিক বরাবর, এই বলটা এই দিক বরাবর। একে যদি আমি সেই সাইন কসে ভেক্টর বিভাজনে ভাঙি কি হবে, একটা ভেক্টর কাজ হবে, আচ্ছা এটা ব্ল্যাক করে নেই একটু, একটা ভেক্টর কাজ করবে এই দিক বরাবর, একটা ভেক্টর কাজ করবে এই দিক বরাবর। এইটাকে ভাঙলে তাহলে এই কোণটা যদি থিটা কোণ ধরি আমি, তাহলে এই দিকের এই কোণটা আসবে থিটা, ওটা থিটা, তাহলে এই দিক বরাবর আসবে F1 কস থিটা, আর এই দিক বরাবর আসবে F1 সাইন থিটা এইটা। আবার একদম সেমভাবে F2টাকে যদি ভাঙি, একটা আসবে এই দিক বরাবর উপাংশ, একটা আসবে নিচের দিকের উপাংশ, আবার এদিকে আসবে F2 কস থিটা, তাহলে এই F1 কস থিটা F2 কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর আরেকটা নিচের দিকে কাজ করবে সেটা হচ্ছে F2 কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি নিচের দিকে দুটো বল কাজ করবে এখানে, নিম্নমুখী লব্ধি বল Fটা হবে, একটা হচ্ছে F1 সাইন থিটা আর একটা আছে F2 সাইন থিটা। এটা নিচের দিকে সাইন থিটা কাজ করবে, এটা ভুল হয়ে গেছে একটু লেখা, এটা সাইন থিটা নিচের দিকে কাজ করবে। তাহলে দুটো F1 F2 যেহেতু সমান, তাহলে ওটাকে লিখে দেওয়া যায় 2F1 সাইন থিটা। এবার F1 এর মানটা আছে এখানে, তাহলে মান বসালে এখানে 1/4 পাই এপসিলন 0 ইন্টু এখানে হবে মাইনাসে ব্যাপারটা মাইনাসে আসবে, তাহলে উপরে হবে মাইনাস কিউ স্কোয়ার বাই নিচে হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু থিটার ভ্যালু কী আসবে, লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বলতে ওয়াই আর অতিভুজে আছে তোমার √অফ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে দেখো নিচেরটা যদি ইয়ে করেন, এটা মাথায় 3/2 চলে আসবে, মানে সামনে -2q স্কোয়ার তো থাকলো ইন্টু ওয়াইও আছে, নিচে এদিকে 4 পাই এপসিলন 0 ধ্রুবক থাকুক, এদিকটা হবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে আছে হাফ, এখানে আছে 1, মানে 3/2। এবার দেখেন একটা শর্ত দেওয়া ছিল, কোন কন্ডিশনে কাজ করেছে, গিভেন এ স্মল ডিসপ্লেসমেন্ট, তাহলে খুব ক্ষুদ্র সরণ করানো হয়েছে, মানে এখানে যে ওয়াইটা আছে, এখানে যে ওয়াইটা সেটা হচ্ছে ভেরি ভেরি স্মলার দেন এ, তাহলে এর থেকে যদি ওয়াইটা খুব ছোট হয়, তাহলে এখানে ওয়াইটাকে প্রায় বাদ দিলেই হয়। তাহলে উপরে হবে 2q স্কোয়ার, নিচে আছে 4 পাই এপসিলন 0
ইন্টুটা এ কিউব হয়ে যাবে, মানে এটা পারে গেলে এই স্কোয়ারের 3-এর 2, 2 দিয়ে কেটে কিউটা নিচে পড়ে থাকবে, উপরে একটা ওয়াই আছে, মাইনাস ওয়াই আছে। তাহলে দেখো এখানে এফটা প্রপোর্শনাল হচ্ছে মাইনাস ওয়াইয়ের সঙ্গে, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। এটি হবে সঠিক উত্তর এখানে অপশান বিতে যেটা রয়েছে। হ্যাঁ, খুব ভালো প্রবলেম ছিল, একটু কষতে হতো, বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। নাম্বার 23 যেটা রয়েছে, কনসিডার এ থার্মোডাইনামিক প্রসেস হোয়ার ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়ালস টু এ পি স্কোয়ার ভি, এ ইজ কনস্ট্যান্ট, ইফ দ্য প্রসেস ইজ পারফর্মড অ্যাডিয়াবেটিক্যালি। রুদ্ধতা প্রক্রিয়া করা হয় তাহলে কোনটা কনস্ট্যান্ট হবে? আচ্ছা, এখানে তোমার ইউর মানটা দেওয়া ছিল এ পি স্কোয়ার ভি। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেস বলছে, আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি অভ্যন্তরীণ শক্তি রাশিমালা হয় ডিইউ সমান মাইনাস ডিডব্লিউ, আবার ডিডব্লিউর রাশিমালা মানেই তো হয় পিডিভি, তাহলে মাইনাস পিডিভি হলো এখানে। এবার এই যে রাশিমালাটা দেওয়া ছিল ইউ সমান এ পি স্কোয়ার ভি, এখান থেকে পির মান কত আসে বলো তো? এখান থেকে পির মান লেখা যাবে রুট ওভার অফ ইউ বাই এ ভি, এই মানটা এখানে বসিয়ে দিই, মাইনাস দিয়ে রুট ওভারের মধ্যে উপরে থাকবে ইউ, নিচে থাকবে এ ইন্টু ভি ইন্টু ডিভি। এটা হলো তোমার ডিইউ সমান। আচ্ছা, এটা একটু সাজিয়ে গুছিয়ে নিলে দেখো এদিকে আসবে ডিইউ। আচ্ছা, এই যে উপরে রুট ইউ আছে ওটাকে এদিকে নিচে নামিয়ে দিই, নিচে রুট ইউ থাক, মাইনাস যেমন আছে থাক। এদিকে দেখো আসবে উপরে ডিভি আছে, নিচে আছে রুট ওভার অফ ভি, হ্যাঁ, ইন্টু 1 বাই রুট ওভার অফ এ থাকবেই, এটা আছে, এইভাবে লেখা যাচ্ছে। এটাকে দেখো করবো আমি ইন্টিগ্রেশন, কারণ আমাকে দেখাতে হবে অ্যাকচুয়ালি সামথিং কিছু ধ্রুবক। এর যদি আমি ইন্টিগ্রেশন লাগাই, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে? রুট ইউ আসবে, 1 বাই রুট ইউ, আর এটা মাইনাসে ছিল, মাইনাস থাকুক, এটা আসবে উপরে রুট ভি ইন্টু 1 বাই রুট টি, এটা যেমন আছে থাকবে। আচ্ছা, এই জায়গায় মান বসাবো, দেখো এই যে ইউর মানটা দেওয়া ছিল, এই যে এইটা ইউ সমান আসছিল, মানে দেওয়া ছিল এ পি স্কোয়ার ভি, ওটা যদি বসিয়ে দিই এখানে পি স্কোয়ার আছে মানে পিটা বাইরে বেরিয়ে যাবে, রুটের মধ্যে থাকবে এ ইন্টু ভি, পিটা বেরিয়ে গেল রুটের বাইরে, রুটের মধ্যে মানে ভিতরে ঢুকবে এ আর ভি থাকলো, ওদিকে এটা হলো মাইনাস রুট ওভার অফ ভি বাই এ। আচ্ছা, ইন্টিগ্রেশন হচ্ছে মানে সামথিং কনস্ট্যান্ট তো পড়বেই এখানে, প্লাস সামথিং কনস্ট্যান্ট সি, কনস্ট্যান্টটা বাকি রেখে এটাকে দিকে পাঠিয়ে দিই, প্লাস হয়ে যাবে, তাহলে পি ইন্টু রুট ওভার অফ এ ভি প্লাস রুট ওভার অফ ভি বাই এ সমান সামথিং কনস্ট্যান্ট সি আছে। রুট ভিটা কমন নিই, দেখো কী আছে, রুট ভি কমন নিলে পি ইন্টু রুট এ প্লাস 1 বাই রুট এ সমান কনস্ট্যান্ট। রুট এ লসাগু দিয়ে ক্যালকুলেশন করে দিলে, আচ্ছা পাঁচটাতে দেখি দেওয়া, বেশি নিচে নামবো না, তাহলে এখানে আসবে রুট ভি, এখানে আসবে তাহলে পি এ হয়ে যাবে, রুট এ দিয়ে গুণ হয়ে যাবে ওটা, প্লাস এটা 1। আচ্ছা, নিচে যে 1 বাই মানে নিচে যে রুট এটা আছে ওটা দিকে গুণ করে দিই, তাহলে কনস্ট্যান্ট ইন্টু রুট এ। এবার দেখো এটাও তো বলা ছিল এখানে কনস্ট্যান্ট, এটাও বলা ছিল এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবক যদি হয় তাহলে টোটালটার উপর আবার ধ্রুবক হবে, তাহলে এইটার সময় যদি ধ্রুবক হয় স্কোয়ারটাও নিশ্চয়ই ধ্রুবক আসবে, তাহলে স্কোয়ার করলে কি আসবে? এটা পি এ প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ভি সমান কনস্ট্যান্ট, এটাই হবে তাহলে সঠিক অপশান। এটা বোধহয় একটা অপশানে মিলে যাচ্ছে, পি এ প্লাস 1 স্কোয়ার, হ্যাঁ অপশান বি সঠিক উত্তর, একদম মিলে গেল। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 24, কনসিডার টু কনসেন্ট্রিক কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস আর অ্যান্ড 2r রেসপেক্টিভলি, দ্য inner sphere is given charge plus q and the other sphere is grounded, potential is এত। এখানে 2r ধরেই কাজ করব, কিন্তু বেঙ্গলি ভার্সনে কেন জানি না 3r আছে, আমার মনে হয় প্রশ্ন গোলমাল আছে এখানটাতে, এটা 2r ধরেই কাজ করতে হবে। বের করতে বলছে কত পোটেনশিয়াল আছে, ব্যাপারটা একটু আঁকি, দেখো বলছে দুটো স্ফিয়ার আছে, একটা বাইরে একটা ভেতরে, দুটাই আঁকাটা একটু গন্ডগোল আছে, বাট তোমরা ঠিকঠাক করে আঁকবে বোঝার জন্য আর কি। ধরো ছোটোটার রেডিয়াস আছে আর
আর বাইরেরটা রেডিয়াস হচ্ছে বলছে 2r। পোটেনশিয়াল বের করতে বলছে যে 3r/2 বিন্দুতে, মানে এই দুটার মিডিল অ্যাকচুয়ালি যে কোনো একটা এরকম একটা জায়গাতে কত পরিমাণ পোটেনশিয়াল হবে সেটা বের করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে এতটা দূরত্ব, এখানটাতে পোটেনশিয়াল বের করতে হবে। তাহলে টোটাল পোটেনশিয়ালের ফর্মুলা কী হবে? ভেতরটা বলা আছে প্লাস কিউ চার্জ দেওয়া আছে, ভেতরটা আছে প্লাস কিউ, বাইরেরটা বলছে গ্রাউন্ড করা, তাহলে গ্রাউন্ড থাকলে ডেফিনেটলি মাইনাস কিউ চার্জ পেয়ে যাবে আবেশের মাধ্যমে। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা হয় সামথিং কে কনস্ট্যান্ট ইন্টু চার্জ বাই ওর ডিস্টেন্স। তাহলে ভেতরের স্ফিয়ারের জন্য আর এর জন্য কে ইন্টু ওর আধান ছিল প্লাস কিউ বাই ডিস্টেন্স হচ্ছে বের করতে বলছে 3r/2, তাহলে 3r/2। বাইরেরটার জন্য কি হবে? সামথিং কে কনস্ট্যান্ট, আধান আছে তার মাইনাস কিউ। আর তখন কী হবে, যেহেতু বাইরের স্ফিয়ারটার ভেতরের বিন্দুতে পোটেনশিয়াল বের করতে হবে, তার মানে ওর অ্যাকচুয়ালি রেডিয়াস দিনে কাজ করতে হবে, মিনিমাম ডিস্টেন্স রেডিয়াস, রেডিয়াস বলতে 2r। কারণ আমরা জানি যে কোনো গোলকের ভেতরে সমস্ত জায়গাতে বিভবটা সমান হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, তার জন্য একে যদি একটু ক্যালকুলেশন করে নিই কি কমন যায় বলো তো, KQ/r, এটা বোধহয় কমন যাবে, তাহলে এইখানটা নামবে 2/3, এটা হবে -12, 2/3 -12 করলে হয় 1/6, এটা হবে KQ/6r। এটা হবে পোটেনশিয়ালের ফর্মুলা। AQ/6r, কে এর জায়গায় 1/4πε0 লিখে দিয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর এই প্রবলেমের ক্ষেত্রে। খুব ভালো প্রবলেম ছিল। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 25, এটা বলেছে এ ন্যাচারাল কন্ডাক্টিং সলিড স্ফিয়ার অফ রেডিয়াস r হ্যাজ 2 spherical cavities of radius a and b as shown in the figure. Center to center distance between two cavities is c। আচ্ছা, মানে এই বিন্দু আর এই বিন্দুর মাঝে দূরত্ব আছে c। QA and QB charge are placed at the center of the cavity respectively. The force between QA and QB, নিচে বেঙ্গলি ভার্সনটা আছে, তোমরা চাইলে এটা একটু পড়ে নিতে পারো, বুঝতে কোনো সমস্যা হবে না। কাজ তোমাকে বের করতে বলছে, এটা সলিড স্ফিয়ার আছে, মাঝখানে দুটো ফাঁকা আছে, ফাঁকায় দুটো চার্জ রাখা আছে, এখানে QA এখানে QB, ওদের মধ্যে কী পরিমাণ ক্রিয়ারত বল কাজ করবে, বলটা বের করতে হবে, ফোর্সটা বের করতে হবে। তাহলে সিম্পলি তুমি যদি ফোর্সের রাশিমালা দেখো F, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, ফোর্সের যে রাশিমালা হয় F সমান 1/4πε0 ইন্টু Q1 Q2, এখানে Q1 বলতে QA, Q2 বলতে QB, ডিস্টেন্স তো C বলে দিয়েছে, তাহলে C², এটাই উত্তর হবে। অপশান তো মিলে যাচ্ছে, অপশান এতেই মিলে যাচ্ছে, 1/4πε0 QA QB/C², এটা হবে সঠিক উত্তর, ওদের মধ্যে ক্রিয়ারত বল। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 26, এখানে বলেছে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ফর অ্যান ইলেকট্রিক ফিল্ড directed parallel to x-axis as shown in the figure. Choose the correct plot of electric field strength. ইলেকট্রিক ফিল্ডের কোন গ্রাফটা এখানে সঠিকভাবে বলা হয়েছে এই কন্ডিশনের উপর। তাহলে আমাকে জানতে হবে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা কী হয়, ই সমান ফর্মুলা হয় মনে রাখবে -dv/dx, এটা হয়। dv/dx মানে কি, নিশ্চয়ই পোটেনশিয়ালের চেঞ্জের ব্যাপার আছে। তুমি গ্রাফের দিকে লক্ষ্য করে বুঝতে পারবে, এই যে অংশটা আঁকা আছে, এতটা যে অংশ, এই অংশে দেখো পোটেনশিয়াল তো কনস্ট্যান্ট আছে, বাড়েও নি কমেও নি, তাহলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট মানে ডেরিভেটিভ মানে 0, তাহলে ওই অংশে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, তাহলে যেই গ্রাফে থাকবে না সেটাই ঠিক হবে। এখানে দেখো এতে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, মানে এটা হবে না, এতেও দেওয়া আছে, এটা হবে না, এতে পোটেনশিয়াল নেই, এটাও হতে পারে, এতে পোটেনশিয়াল নেই, এটাও হতে পারে, এই দুটার মধ্যে একটা হবে, কোনটা হবে বুঝতে হবে। আচ্ছা, এই দিকটা যখন কাজ হচ্ছে, যদি মান বসাই dv/dx করেন, ডিভি বলতে কতটা পোটেনশিয়ালে চেঞ্জ হচ্ছে, 0 থেকে 10 পর্যন্ত উঠছে, তাহলে ডিভির মান 10 আর ডিএক্সের মান 2 থেকে 7, মানে 7 - 2 মানে 5, তাহলে 2 হচ্ছে এখানে, তাহলে এই দিক বরাবর হবে 2, এই দিক বরাবর 2 আছে, হ্যাঁ এই তো এখানে এদিক বরাবর 2 আছে, এটা হচ্ছে। আর এই দিক বরাবর যখন কাজ হবে, যখন এই স্লোপে কাজ হবে, এখানে হবে ডিভির মানটা দেখো হচ্ছে উপর দিকে 10ই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ডিএক্সটা হবে তোমার 2 - 4 মানে -2 পড়বে।
-2 মানে এটা -5 আসবে, -5। হ্যাঁ, এই গ্রাফটা দেখো একদম মিলে যাচ্ছে, নিচে দিকে আছে -5। তাহলে এক্ষেত্রে অপশান এ যেটা আছে এটাই হবে সঠিক গ্রাফ। একদম পরে রয়েছে 27, টু ইনফাইনাইট লাইন চার্জ প্যারালাল টু ইচ আদার, দুটো পরস্পর সমান্তরাল আছে, দেখতেই পাচ্ছি একদম সমান্তরাল। বলছে আর মুভিং উইথ দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি ভি ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য সেপারেশন বিটুইন টু লাইন চার্জ ইজ ডি, এদের মধ্যে দূরত্ব বলা আছে ডি। দ্য ম্যাগনেটিক অ্যাট্রাকশন balances the electric repulsion। আচ্ছা, মানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটা ব্যালেন্স হয়ে যায়। সি ইজ দ্য স্পিড অফ দ্য ফ্রি স্পেস, তাহলে কোন সম্পর্কটা ঠিক হবে? আচ্ছা, এখানে যেটা করতে হবে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যদি ব্যালেন্স করে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের ফোর্স এদের রেশিওটা 1 হয়ে যাবে, আবার এফএম বলে V1 V2, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য আসবে ε0, ম্যাগনেটিক ফিল্ডের জন্য আসবে ε0, তাহলে ওটা সমান তো আবার হয় 1/c²। যেহেতু এখানে দুটোরই ভেলোসিটি ভি করে আছে তাহলে উপরে v²/c², ওটা সমান 1 আছে, তার মানে v² সমান c², তাহলে v সমান c। এই সম্পর্কটাই সঠিক হবে, v সমান c, অপশান সি এটাই হবে সঠিক উত্তর। একদম নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 28। এটা বলেছে এ স্ট্রেট ওয়্যার ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ভ্যারাইজেস উইথ ডিস্টেন্স x ফ্রম অরিজিন অ্যাজ b ইকুয়ালস টু b0 2 - x/a k cap, এন্ডস দ্য ওয়্যার আর a0 to a0, মানে লম্বায় a আছে বোঝা যাচ্ছে। ইট ক্যারিস এ কারেন্ট i, ইফ ফোর্স অফ ওয়্যার ইজ f এত, দেন ভ্যালু অফ কে, যে কেটা আছে মাঝখানে ভেতরে এই কে এর মানটা বের করতে হবে, কত হবে। এফ সমান হয় বিল, এটা আমরা জানি এফ সমান হয় বিল, কিন্তু এখানে যেহেতু ভেরিয়েশনের ব্যাপার আছে তাহলে ধরো ডিএফ, তাহলে ডিএফ সমান হবে বি ইন্টু আই ইন্টু ডিএক্স। এইটা এবার দেখো বির মান তো দেওয়া আছে, এটা বির মান হচ্ছে b0, তাহলে ওই মানটা বসিয়ে দিই এখানে, আইটা বাইরে বেরিয়ে যাবে, b0টাও বেরিয়ে যাবে, ব্র্যাকেটে থাকবে 2 - x/a, ভেক্টর ফর্ম আপাতত লিখছি না, এটা শেষে লিখবো, ইন্টু ডিএক্স। এটা করতে হবে, যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে একদম এফটাই পেয়ে যাবো, তাহলে এফ সমান হবে ওটার উপর ইন্টিগ্রেশনটা তাহলে ভেঙে দিই, এটা আই b0টা বাইরে থাকুক কোনো সমস্যা নেই, ভেতরে ইন্টিগ্রেশনে একবার হবে 2dx, একবার হবে -1/, এটা বেরিয়ে করে দিলে x dx। আচ্ছা, লিমিটটা কী হবে? লিমিটটা দেখো বলা আছে a থেকে 2a, তাহলে a থেকে 2a, এখানে হবে a থেকে 2a। এটা এই কাজটা আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, শেষমেশ কী আসবে i b0। আচ্ছা, ইন্টিগ্রেশন করার মানটা বসিয়ে দিই, ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স আসবে, এক্সের জায়গায় একবার 2a বসবে, একবার a বসবে, মানে 2a - a হবে, মানে a থাকবে একটা, এখানে 2a হবে, এটা কনফার্ম, মাইনাস এখানে 1/a আছে। আচ্ছা, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে হয় x²/2/2টাকে সামনে করে দিই, x² যেটা আছে সেটা একবার আসবে 4a² - a², মানে 3a² থাকবে এখানে। আমি এটা অনেকটা স্টেপ জাম্প করে দিচ্ছি, তোমরা একটু ঠান্ডা মাথায় ইন্টিগ্রেশন নিয়ম বসে করবে, এটা দেখো চলে আসবে i ইন্টু b0, এটা আসবে 2a, এটা 3/2 অফ, এটা a কাটবে, 3/2 অফ a থাকবে, তাহলে 2 থেকে 3/2 বাদ দিলে আর হাফ পড়ে থাকে, তাহলে এটা আসবে i b0/2a। এটা তো উপরেই ছিল, এটা তো নিচে না, এটা তো উপরেই ছিল, ঠিক আছে। আর এখন যে রেজাল্টে বেরালো এর যদি আমি আসলে সূত্রটা দেখি, যে বিআইএল ছিল ওটা অ্যাকচুয়ালি হয় i ইন্টু l ক্রস বি, তাহলে l ক্রস বি লাগালে একে l বলতে x অক্ষ বরাবর আর b বলতে k অক্ষ বরাবর, তাহলে এখানে হবে i ভেক্টর ক্রস k ভেক্টর, i ভেক্টর ক্রস k ভেক্টর করলে হবে অ্যাকচুয়ালি -j ভেক্টর, তাহলে এইটার উপর আসবে অ্যাকচুয়ালি -j। তাহলে এর সঙ্গে যদি আমি এইটাকে এখন কম্পেয়ার করি, এটাও তো ফোর্সেরই রাশিমালা ছিল, দেখো এখানে শুধুমাত্র k এর জায়গাতে এখানে -1 পড়ে যাবে, এখানে মাইনাস এখানে চলে আসছে, তাহলে k এর মানটা হবে অ্যাকচুয়ালি -1, এটাই হবে। একটু বিষয়গুলো ঠান্ডা মাথায় দেখে নিবে, আশা করছি বুঝতে পারবে, উত্তর হবে অপশান সি -1। একদম নেক্সট রয়েছে 29-এ, তোমরা চাইলে যারা বেঙ্গলি ভার্সানে আছো নিচে বেঙ্গলি প্রশ্নটা পড়ে নিবে।
খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যেটা এখানে বলেছে ইন এ ক্লোজ সার্কিট দেয়ার ইজ অনলি এ কয়েল অফ ইন্ডাকটেন্স এল অ্যান্ড রেজিস্ট্যান্স 100 ওহম। দ্য কয়েল ইজ সিচুয়েটেড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড all on a sudden the magnetic flux linked with the circuit changes by 5 Weber. The amount of charge will flow in the circuit as a result. ওর ফলে কী পরিমাণ চার্জ ফ্লো করবে, চার্জের রাশিমালা লাগালে হয় এবং ডাইরেক্ট সূত্র লাগাবে। ডি কিউর ফর্মুলা হয় ডি কিউ সমান হয় ডি ফাই বাই আর। তাহলে ডি ফাইয়ের বলতে কতটা ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে 5 Weber, রেজিস্ট্যান্স হচ্ছে 100, তাহলে 5/100, 5/100 মানে 1/20, 1/20 মানে 0.05, অত কুলম হবে উত্তর 0.05 কুলম। সো অপশান অনুযায়ী অপশান বিতে যেটা রয়েছে 0.05 কুলম, ওটা হবে সঠিক উত্তর। আশা করছি এগুলো বুঝতে পারছো। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তোমাদের কীভাবে ক্যালকুলেশনগুলো করেছো এবং তোমাদের উত্তর কোনটা বেরিয়েছে। কোশ্চেন নাম্বার 30-তে রয়েছে An electron revolves around a nucleus in the circular path with angular momentum L. A uniform magnetic field B is applied perpendicular to the plane of the orbit. If the electron experiences a torque, the tau আর কি, tau বা t, then কোন সম্পর্কটা ঠিক হবে? আচ্ছা, ইলেকট্রন একটা সার্কুলার অরবিটে ঘুরছে, তার সার্কুলার অরবিটে ঘুরলে যে কোনো জায়গায় ইলেকট্রনের ভেলোসিটির দিকটা এই দিক বরাবর হবে। ইলেকট্রন মাঝখানে ধরো নিউক্লিয়াস আছে, যাই হোক প্লাস আছে, এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড লাগানো আছে, তাহলে এখানে তো টর্ক আর অ্যাঙ্গুলার মোমেন্টাম পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে পারপেন্ডিকুলার হলে তুমি যদি ডট গুণ করা হয় টি ডট এল, তাহলে আসবে টি এল cos 90 মানে 0, তাহলে ডট গুণে 0 হবে একদম। এই ছিল মোটামুটি দেখো প্রথম 30টা 1 নম্বরের প্রশ্ন। এইগুলো মোটামুটি আমরা সলিউশন করার চেষ্টা করলাম। ওর পরে যেটা রয়েছে ক্যাটাগরি 2তে, যেটা হচ্ছে 31 থেকে 35, 5টা প্রশ্ন হয়, যেগুলো প্রত্যেকটা প্রশ্নের মান 2 নাম্বার করে। ভুল হলে নেগেটিভ মার্ক হবে -1/2, 0.5 করে নাম্বার কাটা যাবে। সেই প্রশ্ন 5টা রয়েছে। একদম প্রথম 31-এ দেখা যায় প্রশ্নটা আছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট। এ আর বির মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা তো সহজ। এখানে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করতাম, এই সার্কিট দেখলে এটা পরিষ্কার বোঝা যায় যে 3টা ক্যাপাসিটার পরস্পর সমান্তরাল আছে। যদি না বুঝতে পারো তাহলে জেনারেল ফর্মুলা লাগাতে হবে। এদিকে ব্যাটারি ধরবে ভি ভোল্টেজ, এদিকে 0 ভোল্টেজ, এদিকে ভি পড়লে এখানে ভি, এখানে 0 হলে এখানে 0। দেখো প্রত্যেকটা ধারক ভি আর 0-এর মাঝে মাঝে আছে, তার মানে 3টা পরস্পর সমান্তরাল। এবার ধারকত্বের ক্ষেত্রে সমান্তরাল সময় মানে তার ধারকগুলো সিম্পলি যোগ হয়ে যায়। তাহলে যেটা সি প্রাইম হবে সেটা 3টা সির যোগফল হবে, দ্যাট ইজ 3C হবে। অপশান বি হবে সঠিক উত্তর। এটা খুব সহজ পড়েছিল। কোশ্চেন নাম্বার 32 যেটা আছে, এ গল্ফ বল অফ মাস 50 গ্রাম প্লেসড অন এ টি। আচ্ছা, গল্ফ বল খেলার যে স্টিকটা হয়, মানে যেটা স্ট্যান্ড হয়, যার উপর বলটা রাখা হয়, সেটার উপর রাখা আছে, বলটার ভর বলা আছে 50 গ্রাম। ইজ স্ট্রাক বাই এ গল্ফ ক্লাব, মারা হচ্ছে এটাকে। দ্য স্পিড অফ দ্য গল্ফ বল অ্যাজ ইজ লিভ দ্য টি ইজ 100 মিটার পার সেকেন্ড। ওই বেগ নিয়ে বেরাচ্ছে ওখান থেকে। দ্য টাইম অফ কন্ট্যাক্ট অন দ্য বল ইজ 0.02 সেকেন্ড। টাইমটা লাগছে কন্ট্যাক্টে 0.02 সেকেন্ড। ইফ দ্য ফোর্স decreases to 0 linearly with time, then the force at the beginning of the contact is তাহলে কন্ট্যাক্টের প্রথমে কত ফোর্স ছিল, ফোর্সটা বলছে ডিক্রিজ করছে, মানে অ্যাকচুয়ালি অ্যাভারেজ ফোর্স নিয়ে কাজ করতে হবে, কখনো ম্যাক্সিমাম কখনো 0, তাহলে মাঝামাঝি ফোর্স হবে F/2। আচ্ছা, এখানে যদি আমি সেই বলের খাতে সূত্র লাগাই, বলের খাতায় বল ইন্টু সময় সমান হয় চেঞ্জ ইন মোমেন্টাম, হ্যাঁ, mv মাইনাস mu। প্রথমে তো বলটা স্থির ছিল, তাহলে mu-টা 0 হয়ে যাবে, mv-টা শুধু থাকবে। এফটাই, আচ্ছা এখানে এফ নয়, এখানে অ্যাকচুয়ালি F/2 হবে, কারণ আমাকে গড় বল নিয়ে কাজ করতে হবে। বলটা দেখো বলছে এখানে লিনিয়ারলি ডিক্রিজ করে, ডিক্রিজ টু 0, তাহলে বলটা যদি ডিক্রিজ করে 0 হয়ে যায়, কখনো 0 কখনো ম্যাক্সিমাম, তাহলে অ্যাভারেজ ধরতে হবে F/2, তার জন্য F/2 আসছে। তাহলে এফ সমান এখানে আসবে, উপরে এম ভি একটা মান বসিয়ে দিই। এম এর মান তো ছিল 50 গ্রাম, তাহলে কেজি করলে হবে 0.05 ইন্টু ভিটা আছে 100 বাই, আচ্ছা এই টিটার নিচে নামবে 0.02, আর 2টা উপরে গুণ হবে এইটা,
কাটাকাটি করলে দেখো এটা কেটে গিয়ে 0.01 হবে, এটা কেটে গিয়ে 5 হবে, তাহলে উত্তর হবে 500 এত নিউটন। এটা হবে উত্তর। অপশান রয়েছে অপশান ডিতে 500 নিউটন, ওটাই হবে শুরুতে প্রযুক্ত বলের মান। এরপরে 33 দাগের যে প্রশ্নটা আছে, 33 দাগের 1 mole of ideal monochromatic gas expands along the polytrope PV cube সমান কনস্ট্যান্ট ফ্রম V1 to V2 at constant pressure। আচ্ছা, প্রেসার কনস্ট্যান্ট রাখছে এখানটাতে। তারপর বলছে দ্য টেম্পারেচার ডিউরিং দ্য প্রসেস ইজ সাচ দ্যাট দ্য মোলার স্পেসিফিক হিট CV 3R/2। তাহলে প্রশ্ন হচ্ছে দ্য টোটাল হিট অ্যাবজর্ব ডিউরিং দ্য প্রসেস। আচ্ছা, টোটাল হিট, তাহলে আগে আমি টোটাল হিট ক্যাপাসিটি দেখি, এই পাঁচটাতে করে দিই। এটা টোটাল হিট ক্যাপাসিটি, হ্যাঁ, টোটাল হিট ক্যাপাসিটি সি অফ দ্য সিস্টেম যদি বলি, বা সি অফ দ্য প্রসেস, এই যে প্রসেসটা হচ্ছে টোটাল যে সি হবে সেটা দেখো একটা বলা ছিল এখানে দেখো সিভির একটা মান দেওয়া আছে, তাহলে সিভি তো একটা আছেই, কোনো সমস্যা নেই, প্লাস R/1 - গামা। এটা এবার দেখো এখানে গামার মান কত হবে, এখানে বলা আছে PV⁴ গামা ইজ কনস্ট্যান্ট। তাহলে সেই গামার জায়গায় দেখো এখানে 3 আছে, 3 দিবা ছিল প্রশ্নে, তাহলে গামার মান এখানে পাচ্ছি আমি 3, মানে 3 বসিয়ে দিলে সিভির মানটা কত দেওয়া ছিল, সিভির মান ছিল 3R/2, 3R/2, এটা মাইনাসে হয়ে যাবে, তাহলে মাইনাস নিচে 2, R/2 হবে, তার মানে শুধু আর পড়ে থাকে বিয়োগ করলে, তাহলে সির মানটা অ্যাকচুয়ালি আসছে আর। শোষিত তাপ DQ NC অফ দ্য প্রসেস, যেটা বেড়েছে আমার এখন, ইন্টু ΔT বা DT, যাই হোক, এন এর মান তো 1, এটার মান বেড়েছে আর, এটা DT, তাহলে R/DT জায়গায় আমি সেই PdV বসাতে পারি, কতটা পরিবর্তন হচ্ছে সেটা। ফাইনাল হবে P2V2, আগে ছিল P1V1, এটা আসবে। এবারে এটা যদি মান দেখো বসাই, যেহেতু দিবা ছিল এখানে PV³ সমান কনস্ট্যান্ট দেওয়া ছিল, তাহলে ওটাকে লেখা যায় P1V1³ সমান P2V2³, ডেফিনেটলি লেখা যায়। তাহলে এখান থেকে P2-র মানটা কত আসবে, দেখো P2 সমান লেখা যাবে P1 × V1 এর কিউব বাই V2-র কিউব। তাহলে এই P2-র মানটা এই P2-র জায়গায় এখানে বসাই, কি আসে দেখো শেষমেশ বসালে, একটু বসিয়ে একটু ক্যালকুলেশন জাস্ট করতে হবে। P1 এটা আসবে V1 এর কিউব, নিচে আছে V2-র কিউব, এদিকে V2 গুণ আছে, মাইনাস P1 V1 যেমন আছে থাকবে। এটা দেখো একটা V2 কাটবে শুধু, আর সবটাই থাকবে, তাহলে এখানে হবে, এখানে যদি একবার আমি P1 V1টাকে দেখো কমন নিয়ে নিই জোর করে একটা, তাহলে উপরে কি পড়ে থাকে, প্রথমটাতে পড়ে থাকবে একটা V1², একটা V1 কমন হয়ে গেছে, আর নিচে একটা V2 তো পড়েছিল V2², এইটা মাইনাস এর তো পুরো 1, পুরোটা কমন চলে গেছে P1 V1। তাহলে এই পরিমাণ হচ্ছে তোমাকে তাপ এখানে এই পরিমাণ তাপ এখানে শোষণ করবে, তাহলে বোঝা যাচ্ছে P1 V1 V1²/V2, কোনো অপশনে মিললো, আচ্ছা এটা মিলে গেছে। অপশান বিতে P1 V1 ব্র্যাকেট দিয়ে V1²/V2² -1, অপশান বি হবে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন ছিল, একটু ক্যালকুলেশন করতে হবে, ঠান্ডা মাথায় করলে কাজটা হয়ে যাবে। নেক্সট রয়েছে 34, এখানে যে প্রশ্নটা আছে 3 কনসেন্ট্রিক মেটালিক শিট A, B and C অফ রেডিয়াস ABC বলা আছে পরপর, বড় হচ্ছে হ্যাভ সারফেস চার্জ ডেন্সিটি +σ -σ +σ রেসপেক্টিভলি, দ্য পোটেনশিয়াল অফ দ্য সেল বিজ। আচ্ছা, বি সেলটার পোটেনশিয়াল বের করতে হবে, এই যেটা মাঝখানে যেটা আছে, মাঝখানটার হচ্ছে পোটেনশিয়াল বের করতে হবে, সে 1/4πε0, হ্যাঁ, আধান বাই দূরত্ব। এখানে যে আধান দেওয়া নেই, আধানের ঘনত্ব দেওয়া আছে, তাহলে কিউ সমান আমরা জানি হয় σ × A এরিয়া, হ্যাঁ, এখানে যেহেতু সব স্ফিয়ার আছে, তাহলে σ × হবে 4πr², বা আর বলতে কারো এ আছে, কারো বি আছে, কারো সি আছে, বোঝাতে হবে। তাহলে প্রথমটার জন্য আসবে যে প্লাস কিউ ছিল আধান, মানে প্লাস সিগমা, তাহলে এটা হবে σ × 4π, আর ব্যাসার্ধ ছিল কত, ব্যাসার্ধ ছিল আর A² ডিভাইডেড বাই দূরত্বটা হবে কোন বিন্দুতে পোটেনশিয়াল বের করতে হবে, বিতে, তাহলে বির ব্যাসার্ধ বসাতে হবে,
বাই বি, এইটা। তারপরেরটা দেখো আধান আছে মাইনাস সিগমা, তাহলে এটা মাইনাসে হবে, মাইনাস সিগমা ইন্টু 4 পাই, আচ্ছা ওর ব্যাসার্ধ আছে বি স্কোয়ার, বাই দূরত্ব তো বি হবে, বি থাকবে, কোনো সমস্যা নেই, প্লাস তারপরটা প্লাসে আছে, তাহলে সিগমা ইন্টু 4 পাই, আচ্ছা তার ব্যাসার্ধ ছিল সি স্কোয়ার। বাইরের যে গোলকটা আছে তার ক্ষেত্রে কিন্তু তার ভেতরে সমস্ত জায়গায় পোটেনশিয়াল সেম, তার জন্য তার ব্যাসার্ধ বোঝাতে হবে, ওটা বাই সি। তাহলে দেখো কাটাকাটি করলে কি আসবে, উপরে 4 পাই সিগমা কমন যাবে, 4 পাই সিগমা কমন যাবে, নিচে আছে 4 পাই এপসিলন 0, এটাতে আছে স্কোয়ার বাই বি, এটা কেটে গিয়ে মাইনাস বি, এটা প্লাস সি, 4 পাই কেটে গেল, তাহলে হবে সিগমা বাই এপসিলন 0 ইন্টু স্কোয়ার বাই বি মাইনাস বি প্লাস সি। হ্যাঁ মিলছে কোনটাতে, মিলছে অপশান ডিতে, দেখো মিলে যাচ্ছে, একদম অপশান ডি হবে সঠিক উত্তর। ক্যাটাগরি 2-র একদম শেষ যে প্রশ্নটা আছে 35-এর দাগের, হরাইজন্টাল সেমি সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস আর ইজ কানেক্টেড টু এ ব্যাটারি থ্রু 2 সিমিলার স্প্রিং এক্স অ্যান্ড ওয়াই। দেখতে পাচ্ছি এখানে একটা স্প্রিং লাগানো আছে এক্স, এখানে একটা স্প্রিং আছে ওয়াই, দুটো স্প্রিং যে লাগানো আছে, একটা অর্ধবৃত্তাকার তার আছে এক্স অ্যান্ড ওয়াই টু অ্যান ইলেকট্রিক ফিল্ড হুইচ সেন্ডস কারেন্ট আই থ্রু ইট, আই কারেন্ট যাচ্ছে ওখান দিয়ে। এ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি ইজ অ্যাপ্লাইড অন দ্য ওয়্যার, একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে পারপেন্ডিকুলারভাবে, অ্যাজ শোন ইন দ্য ফিগার, এখানে দেখো ক্রসগুলো দেওয়া আছে, মানে পারপেন্ডিকুলার বোঝাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং ইচ অফ দ্য স্প্রিং, প্রত্যেকটা স্প্রিংয়ে কী পরিমাণ করে ফোর্স পড়বে। তো দেখো আমি আগে বের করি যে টোটাল কত ফোর্স পড়বে, এর উপর টোটাল ফোর্স হবে এফ টোটাল, ফর্মুলা হয় বিল সাইন থিটা হয়, এখন যেহেতু বলে দিচ্ছে পারপেন্ডিকুলারভাবে দিচ্ছে, তারা 90, দরকার নেই, শুধু বিল থাক। কিন্তু এখন এল বলতে দৈর্ঘ্য বোঝাতো, এখানে দেখো দৈর্ঘ্য কত হচ্ছে, ব্যাসার্ধ ছিল আর, তাহলে এই ব্যাস বরাবরের দূরত্বটা কত হবে, ব্যাস বরাবর হবে 2r, তাহলে এটা হবে BI ইন্টু 2r, এটা হবে মোট ফোর্স। তাহলে একটা স্প্রিংয়ে কত ফোর্স হবে, এই ফোর্সের অর্ধেক, তাহলে একটা স্প্রিংয়ে ফোর্স হবে শুধুমাত্র BIR, এফ সমান BIR, অপশান সি যেটা রয়েছে এটা হবে সঠিক উত্তর। একটু বুদ্ধি করে লাগালে এটা অনেক শর্টে করা যেত। হ্যাঁ এই ছিল মোটামুটি 35টা প্রশ্ন, ওর নিচে দেখো রয়েছে ক্যাটাগরি 3, এই প্রশ্নগুলোর সুবিধে হয় যে এর কোনো নেগেটিভ মার্ক থাকে না, তবে অবশ্যই এগুলো হচ্ছে মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট থাকে, আর ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু যতগুলো অপশান কারেক্ট হবে সবগুলো কিন্তু ঠিক করতে হবে। ধরো একটা প্রশ্নের 3টা উত্তর ঠিক হবে, তুমি একটা বা দুটো দিয়ে এলে, তাহলে কিন্তু ওতে তুমি নাম্বার পাবে না। 36-এর দাগে যে প্রশ্নটা আছে, এগুলো আমি আর অত ডিটেলসে আর আলোচনা করছি না, ভিডিও অনেকটা লম্বা হয়ে গেল প্রায়, আমি জাস্ট ডাক দিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে ব্যাপারগুলো যে তোমাদের সঙ্গে মিলছে কি না, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই সলিউশন দেখার পর মনে হচ্ছে কত নম্বর পাবে ফিজিক্স থেকে, অবশ্যই কমেন্ট করে জানিও। 36-এর দাগে যে প্রশ্নটা আছে এখানে এরটা পিটটা দুটোই ঠিক হবে। কোশ্চেন নাম্বার 37-এ যেটা রয়েছে আর এই এক্সপ্রেশন দেওয়া ছিল, এর উত্তরও হবে এ আর বি। কোশ্চেন নাম্বার 38-এ যেটা হচ্ছে এর হবে অপশান এ আর অপশান ডি, অপশান এ আর অপশান ডি দুটোই কিন্তু ঠিকঠাক। কোশ্চেন নাম্বার 39 যেটা রয়েছে এর হবে অপশান এ আর অপশান সি, টোটাল প্লাস ইনক্লুড 0। কোশ্চেন নাম্বার 40-তে যেটা রয়েছে এর হবে কিন্তু এ বি আর ডি, এর 3টা অপশান ঠিক হবে। তো এই মোটামুটি দেখো আমরা চেষ্টা করলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2022 সালের ফিজিক্সের পেপারের তার সলিউশনগুলো ডিসকাস করার। আশা করছি এই ধরনের ভিডিওর হেল্প করেছে এই ধরনের প্রশ্নের সলিউশন বোঝার জন্য, এবং টেকনিকগুলো যেভাবে তোমরা খুব সহজে কম সময়ের মধ্যে সলিউশনগুলো করতে পারতে। আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, প্রতিটা বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে যখনই আমরা নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম। বাড়িতে খুব ভালোভাবে আরও পড়াশোনা করতে থাকো, সামনে আরও অনেকগুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে পরপর। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।